মতিন উদ্দিন সাহেবকে কেন জানি কেউ পছন্দ করে না। অফিসের লোকজন করে না, বাড়ির লোকজনও না। এর কি কারণ মতিন সাহেব জানেন না। প্রায়ই তার ইচ্ছে করে পরিচিত কাউকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি আমাকে পছন্দ করেন না কেন? জিজ্ঞেস করা হয় না, তার লজ্জা লাগে। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, থাক, কি হবে জিজ্ঞেস করে। তার স্ত্রীকে অবশ্য একদিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন। নাস্তা খেতে খেতে অন্যদিকে তাকিয়ে বললেন, একটা কথা, তুমি আমাকে পছন্দ করো না কেন? তুমি কি বললে? না, কিছু বলিনি। পছন্দের কথা কি যেন বললে? মানে জানতে চাচ্ছিলাম তুমি আমাকে পছন্দ করো কিনা। তোমার কি ভীমরতি হয়ে গেল নাকি? আজে বাজে কথা জিজ্ঞেস করছো। আর করব না। তার স্ত্রী যে তাকে দু চোখে দেখতে পারেন না তা মতিন সাহেব জানেন। তিনি থাকেন একা একটা ঘরে। সেই ঘরটাও বাড়ির সবচেয়ে খারাপ ঘর। আলো বাতাস ঢোকে না বললেই হয়। দিনের বেলায় বাতি জ্বালিয়ে রাখতে হয়। হঠাৎ দেশের বাড়ি থেকে কোনো মেহমান চলে এলে এই ঘরও তাকে ছেড়ে দিতে হয়। তখন কোথায় শোবেন তাই সমস্যা হয়ে দাঁড়ায়। বড় ছেলের ঘরটা সুন্দর, খাটটাও বড়, অনায়াসে দুজন শোয়া যায়। কিন্তু শোয়া সম্ভব না, বড় ছেলে বিরক্ত হয়। ছোট দুই মেয়ে এক ঘরে শোয়, সেখানে জায়গা নেই। তিনি খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত বসার ঘরের সোফায় ঘুমোতে যান। এমন ঘটনা প্রায়ই ঘটে। গত পূজার ছুটিতে বাসার সবাই ঠিক করলো দল বেঁধে কক্সবাজার যাবে। তাকে অবশ্য কেউ বলল না। তিনি খাবার টেবিলে আলোচনা শুনলেন। সব খরচ দিচ্ছে তার বড় ছেলে। ব্যবসায় তার ভালো লাভ হয়েছে, কিছু টাকা খরচ করতে চায়। সে হাসি মুখে বলল, এখান থেকে একটা মাইক্রোবাস ভাড়া করে মাইক্রোবাসে যাব। নিজেদের কন্ট্রোলে একটা গাড়ি থাকার খুব সুবিধা। ধরো কক্সবাজার থেকে টেকনাফ যেতে ইচ্ছে করলো, হুট করে চলে গেলাম। মেজো মেয়ে নিতু বলল, কিন্তু ভাইয়া ট্রেন জার্নির আলাদা মজা। একটা পুরা কামরা রিজার্ভ করে যদি যাই, গাড়ি তুমি কক্সবাজারে ভাড়া করো, ওখানে ভাড়া পাওয়া যায় না। ছোট মেয়ে বলল, আমার প্লেনে যেতে ইচ্ছে করছে ভাইয়া। ঢাকা থেকে চিটাগং পর্যন্ত ট্রেনে, সেখান থেকে প্লেনে কক্সবাজার। এইসব আলোচনা শুনতে তার খুব আনন্দ হচ্ছিল। অবশ্য তিনি আলোচনায় অংশগ্রহণ করলেন না, কারণ তিনি জানেন কিছু বলতে গেলেই রাহেলা বলবেন, চুপ করো তো, তুমি জানো কি। মতিন সাহেব কিছু বলেন না ঠিকই, কিন্তু জোগাড় যন্ত্র করে রাখলেন। কাপড় চোপড় ধুয়ে ইস্ত্রি করিয়ে রাখলেন। অফিসে বড় সাহেবকে বললেন, আমার কয়েকদিন ছুটি লাগবে স্যার, পরিবারের সবাই কক্সবাজার যাচ্ছি। হঠাৎ কক্সবাজার, ব্যাপার কি? বাচ্চারা ধরলো বেড়াতে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, ওদের আনন্দের জন্য যাওয়া। অবশ্য আমি নিজেও কোনোদিন সমুদ্র দেখিনি, ভাবলাম দেখেই আসি। বলতে বলতে আনন্দে তার চোখে পানি এসে গেল। বড় সাহেব 7 দিনের ছুটি মঞ্জুর করলেন। কক্সবাজার রওনা হবার আগের দিন রাহেলা এসে বললেন, আমরা সবাই কক্সবাজার যাচ্ছি জানো তো। তোমার তো আবার কোনো হুঁশ থাকে না, ঘরে কি আলোচনা হয় তাও জানো না। কাল রওনা হচ্ছে, মাইক্রোবাসে যাচ্ছি, বাস চলে আসবে ভোর 6টায়। জানি, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি, আর্ন লিভ। তোমাকে ছুটি নিতে কে বললো? আগ বাড়িয়ে যে একটা একটা কাজ করো, রাগে গা জ্বলে যায়। আমি কি বাসা খালি রেখে যাবো নাকি? রোজ চুরি হচ্ছে, তুমি থাকবে এখানে। আচ্ছা। ফ্রিজে 1 সপ্তাহের মতো গোশত রান্না করা আছে, 4টা চাল ফুটিয়ে খেয়ে নেবে, পারবে না? পারবো। শোবার আগে সব ঘর বন্ধ হয়েছে কিনা ভালো করে দেখবে। তোমার উপর কোনো দায়িত্ব দিয়েও তো নিশ্চিত হতে পারি না। এই যেহেতু ব্যাপার যে শুধু বাড়িতে ঘটে তাই না, অফিসেও নিয়মিত ঘটে। তাদের অফিসের এক সহকর্মী কোনো এক সিনেমায় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছে। নায়িকার খুব জ্বর। ডাক্তার জ্বর দেখে বললেন, জ্বর 103, পেশেন্টকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। নায়িকা তখন কাতর গলায় বলে, আমি বাঁচতে চাই না ডাক্তার, মৃত্যুই আমার জন্য ভালো। পৃথিবীর এ আলো হাওয়া, এ আনন্দ আমি সহ্য করতে পারছি না। ডাক্তার তখন বলেন, ছি, এমন কথা বলবেন না। এইটুকুই পার্ট, তবু তো সিনেমার পার্ট। পরিচিত একজন সিনেমায় পার্ট করছে, এটা দেখাও আনন্দ। যে পার্ট করছে সে বলল, বৃহস্পতিবার সে সবার জন্য পাস নিয়ে আসবে। অফিসের শেষে সবাই তার বাসায় চাটা খেয়ে সন্ধ্যাবেলা একসঙ্গে ছবি দেখতে যাবে। মতিন সাহেব খুব আগ্রহ নিয়ে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতে লাগলেন। ছবি ঘরে অনেকদিন ছবি দেখা হয় না, ছবি দেখা হবে। তাছাড়া দলবল নিয়ে ছবি দেখার আনন্দও আছে। উত্তেজনায় বৃহস্পতিবারে তিনি অফিসের কাজও ঠিকমতো করতে পারলেন না। ছুটির পর সবাই একসঙ্গে বেরোচ্ছেন। সিনেমার ডাক্তার অভিনেতা মতিন সাহেবকে আড়ালে ডেকে নিয়ে বললেন, একটা ভুল হয়ে গেছে, 13টা পাস এনেছি, এখন দেখি মানুষ 14 জন, কি করা যায় বলুন তো? মতিন সাহেব কিছু বললেন না। তার খুব যেতে ইচ্ছে করছে, নিজ থেকে বলতে ইচ্ছা করছে না, আপনারা যান, আমি থাকি। শুনুন মতিন সাহেব, আপনি বরং থাকুন,
আপনাকে পরে পাস এনে দেবো। আর ছবিও খুব আজে বাজে, পুরো ছবি দেখলে হলের মধ্যে বমি করে দেবেন, না দেখাই ভালো। আচ্ছা, মনে কিছু করলেন না তো আবার? জি না। বাসা পর্যন্ত চলুন, একসঙ্গে চা খাই, অসুবিধা নেই তো? জি না। শেষ পর্যন্ত বাসায় যাওয়া হলো না। একটা জিপ জোগাড় হয়েছিল, সেই জিপে সবার জায়গা হলো, মতিন সাহেবের হলো না। মতিন সাহেব, আপনি বরং একটা রিক্সা নিয়ে চলে আসুন, ঠিকানা লিখে দিচ্ছি, মালিবাগ চৌধুরী পাড়া, অসুবিধা হবে না তো? জি না। ঠিকানা নিয়ে তিনি রিক্সা করে মালিবাগ নামলেন। বাসা খুঁজে পেলেন না, কারণ ঠিকানায় সবই দেয়া আছে, বাসার নাম্বার দেয়া নেই। মতিন সাহেবের একবার ক্ষীণ সন্দেহ হলো, ইচ্ছে করেই বাসার নাম্বার দেয়নি। পর মুহূর্তে সেই সন্দেহ তিনি ঝেড়ে ফেলে দিলেন। তা কি করে হয়? সন্ধ্যা না মেলানো পর্যন্ত তিনি প্রাণপণ চেষ্টা করলেন বাড়ি খুঁজে বের করবার, পারলেন না। রূপেশ্বর নিউ মডেল হাই স্কুলের সায়েন্স টিচার হচ্ছেন অমরবাবু, অমরনাথ পাল, বিএসসি। খুব সিরিয়াস ধরনের শিক্ষক। স্কুলের স্যারদের আসল নামের বাইরে একটা নকল নাম থাকে, ছাত্রমহলে সেই নামেই তারা পরিচিত হন। অমরবাবু স্কুলে ঘড়ি স্যার নামে পরিচিত। তার বুক পকেটে একটা গোল ঘড়ি আছে। ক্লাসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখে নেন। ক্লাস শেষের ঘন্টা পড়া মাত্র আবার ঘড়ি বের করে সময় দেখেন। তখন যদি তার ভ্রু কুঁচকে যায় তাহলে বুঝতে হবে ঘন্টা ঠিকমতো পড়েনি, 2-1 মিনিট এদিক ওদিক হয়েছে। তার ক্লাসে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে হবে। আসা যাবে না, পেন্সিল দিয়ে পাশের ছেলের পিঠে খোঁচা দেওয়া যাবে না, খাতায় কাটাকুটি খেলা চলবে না। মনের ভুলেও যদি কেউ হেসে ফেলে তিনি হতভম্ব চোখে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলবেন, সায়েন্স ছেলে খেলা নয়, হাসাহাসির কোনো ব্যাপারের মধ্যে নেই। সায়েন্স পড়াবার সময় তুমি হেসেছো, তার মানে বিজ্ঞানকে তুমি উপহাস করেছো, মহা অন্যায় করেছো, তার জন্য শাস্তি হবে। আজ ক্লাস শেষ হবার পর বাড়ি যাবে না। পাটিগণিতের 7 প্রশ্নমালার 17, 18, 19 এই 3টি অঙ্ক করে বাড়িতে যাবে। ইজ ইট ক্লিয়ার? অপরাধী শুকনো মুখে দাঁড়িয়ে থাকে। তার লাঞ্ছনা দেখে অন্য কেউ হয়তো ফিক করে হেসে ফেলল। অমর স্যার থমথমে গলায় বললেন, ও কি, তুমি হাসছো কেন? হাস্যকর কি বলেছি? তুমি উঠে দাঁড়াও। অকারণে হাসার জন্য শাস্তি হিসেবে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। অমরবাবু পকেট থেকে ঘড়ি বের করবেন। 5 মিনিট তিনি এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে রইবেন। ছাত্ররা মূর্তির মতো বসে থাকবে। অমরবাবুর বয়স 50, স্ত্রী, 2 ছেলে এবং 2 মেয়ে, এই নিয়ে তার সংসার। 2টি ছেলেই বড় হয়েছে। রূপেশ্বর বাজারে একজনের কাপড়ের ব্যবসা, অন্যজনের ফার্মেসি আছে, ভালো টাকা রোজগার করে। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, অন্য মেয়েটির বিয়ের কথা হচ্ছে। এদের কারোর সঙ্গেই তার বনে না। স্ত্রী এবং পুত্রকন্যাদের তিনি সহ্য করতে পারেন না। অনেক দিন হলো বাড়িতেও থাকেন না। স্কুলের দোতলা একটা খালি ঘরে বাস করেন। সেখানে বিছানা বালিশ আছে, একটা স্টোভ আছে। গভীর রাতে স্টোভে চা বানিয়ে খান। রূপেশ্বর স্কুলের হেড স্যার তাকে বলেছিলেন, আপনার ঘর সংসার থাকতে আপনি স্কুলে থাকেন, এটা কেমন কথা? রাত জেগে পড়াশোনা করি, একা থাকতেই ভালো লাগে, তাছাড়া ওদের সঙ্গে আমার বনে না। তবে স্কুলে রাত্রি যাপন করে যদি আপনাদের অসুবিধার কারণ ঘটিয়ে থাকি তাহলে আমাকে সরাসরি বলুন, আমি ভিন্ন ব্যবস্থা দেখি। আরে না, এই কথা হচ্ছে না, আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে থাকবেন। তিনি অমরবাবুকে ঘাটালেন না, কারণ অমরবাবু অসম্ভব ভালো শিক্ষক। অঙ্কের ডুবোজাহাজ। ডুবোজাহাজ বলার অর্থ তাকে দেখে মনে হয় না তিনি অঙ্ক জানেন। ভাবুক ভাবুক ভাব আছে। ক্লাসে কোনো অঙ্ক তাকে করতে দিলে এমন ভাব করেন যেন অঙ্কটা মাথাতেই ঢুকছে না। তারপর পকেট থেকে গোল ঘড়ি বের করে ঘড়ির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে মুখে মুখে অঙ্কটা করে দেন। স্কুলের অনেক ছাত্রের ধারণা এই ঘড়িতে রহস্য আছে, ঘড়ি অঙ্ক করে দেয়। ব্যাপার তা নয়, তার ঘড়ির সেকেন্ডের কাঁটাটায় গন্ডগোল আছে, কখনো দ্রুত যায় কখনো আস্তে, তবে গড়ে সমান থাকে। এইটাই তিনি মাঝে মাঝে পরীক্ষা করেন। অমরবাবুকে ভালো মানুষ বলা যেতে পারে, তবে তিনি অমিশুক। কথাবার্তা প্রায় বলেন না বললেই নয়। কারোর সাথে পাচেও থাকেন না। টিচার্স কমন রুমে জানালার পাশের চেয়ারটায় চুপচাপ বসে থাকেন। ঘন্টা পড়লে ক্লাসে রওনা হন। স্কুলের আরবি শিক্ষক মৌলানা ইদ্রিস আলী তাকে নিয়ে মাঝে মধ্যে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেন। বিশেষ লাভ হয় না। তিনি ঠাট্টা তামাশা পছন্দও করেন না। কেউ ঠাট্টা করলে কঠিন চোখে তাকিয়ে থাকেন। আজ বৃহস্পতিবার, হাফ স্কুল, আগামীকাল ছুটি। ছাত্র শিক্ষক সবার মধ্যে একটা ছুটি ছুটি ভাব চলে এসেছে। 3rd পিরিয়ডে অমরবাবুর ক্লাস নেই। তিনি জানালার কাছের চেয়ারে চুপচাপ বসে আছেন। ইরিস সাহেব তার সামনের চেয়ারে বসতে বসতে বললেন, তারপর অমরবাবু, আপনার সায়েন্সের কি খবর? ইরিস সাহেব পানের কৌটা থেকে পান বের করতে করতে বললেন, অনেক দিন থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, রোজই ভাবি আপনাকে জিজ্ঞেস করব।
জিজ্ঞেস করলেই পারেন। ভরসা হয় না, আপনি তো আবার প্রশ্ন করলে রেগে যান। বিজ্ঞানী রসিকতা করলে রাগি, এমনিতে রাগি না। আপনার প্রশ্নটা কি? এই পৃথিবী যে ঘুরছে এই নিয়ে প্রশ্ন। পৃথিবী তো ঘুরছে, তাই না? জি, পৃথিবীর দুরকম গতি নিজের অক্ষের উপর ঘুরছে, আবার সূর্যের চারদিকে ঘুরছে। বাই বাই করে ঘুরছে? জি। তাই যদি হয় তাহলে আমাদের মাথা কেন ঘুরে না? মাথা ঘোরা উচিত ছিল না? এমনিতে তো মাঠে ধুরা চক্কর দিলে মাথা ঘুরতে থাকে। ও কি ওরকম করে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, রাগ করছেন নাকি? বিজ্ঞানের রসিকতা আমি পছন্দ করি না। রসিকতা কি করলাম? অমরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ক্লাসের সময় হয়ে গেছে। ঘন্টা পড়বার আগেই ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, এই তার নিয়ম। পৃথিবী কোনো কারণে হঠাৎ উল্টে গেলেও নিয়মের ব্যতিক্রম হবে না। আজ পড়ার বিষয়বস্তু হলো আলো, আলোর প্রতিফলন ও প্রতিসরণ। বড় চমৎকার বিষয়। আলো হচ্ছে একই সঙ্গে তরঙ্গ ও বস্তু। কি অসাধারণ ব্যাপার! ক্লাস 10-এর ছেলেগুলি অবশ্য এসব বুঝবে না, তবে বড় হয়ে যখন পড়বে তখন চমৎকৃত হবে। অমরবাবু ক্লাসে ঢুকেই বললেন, আলোর গতিবেগ কত কে বলতে পারবে? 7 জন ছেলে হাত তুলল। তার মন খারাপ হয়ে গেল। তার ধারণা ছিল সবাই হাত তুলবে। ছেলেগুলি কি সায়েন্সে মজা পাচ্ছে না? পৃথিবীতে মজার বিষয় তো একটাই, সায়েন্স। এই তুমি বলো, আলোর গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ভেরি গুড। এখন তুমি বলো, আলোর গতি কি এর চেয়ে বেশি হতে পারে? জি না স্যার। কেন পারে না? এটা স্যার নিয়ম, প্রকৃতির নিয়ম। ভেরি গুড, ভেরি গুড। প্রকৃতির কিছু নিয়ম আছে যে নিয়মের কখনো ব্যতিক্রম হবে না, হতে পারে না। যেমন মধ্যাকর্ষণ। একটা আম যদি গাছ থাকে পরে, তাহলে তা মাটিতেই পড়বে, আকাশে উড়ে যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মধ্যাকর্ষণ শক্তির জনককে? নিউটন। নামটা তুমি এভাবে বললে যেন নিউটন হলেন একজন রামশ্যাম যদু মধু রহিম করিম। নাম উচ্চারণে কোনো শ্রদ্ধা নেই। বলো মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। একজন অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞানীর নাম অশ্রদ্ধার সঙ্গে বলার জন্য তোমার শাস্তি হবে। ক্লাস শেষ হলে বাড়ি যাবে না। পাটিগণিতের 12 নম্বর প্রশ্নমালার 21 আর 22 এই দুটি অঙ্ক করে তারপর যাবে। ইজ ইট ক্লিয়ার? অমরবাবুর মনটাই খারাপ হয়ে গেল। ছেলেগুলি তার মন খারাপ করিয়ে দিচ্ছে। বিজ্ঞান অবহেলা করছে, অশ্রদ্ধার সঙ্গে পড়ছে। খুবই দুঃখের কথা। সন্ধ্যার পর তিনি স্কুল লাইব্রেরিতে খানিকক্ষণ পড়াশোনা করলেন। বিজ্ঞানী নিউটনের জীবন কথা। মনের অশান্ত ভাব একটু কমল। তিনি স্কুলের দোতলায় নিজের ঘরে ফিরে এলেন। তার ছোট ছেলে রতন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছে। মুখ কাচুমাচু করে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে স্কুলের ছাত্রদের চেয়েও বেশি ভয় করে। রতন, কিছু বলবি? মা বলছিলেন অনেকদিন আপনি বাড়িতে যান না। তাতে অসুবিধা তো কিছু হচ্ছে না। মার শরীরটা ভালো না, জ্বর। ডাক্তার ডেকে নিয়ে যা। আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার? রতন মাথা নিচু করে চলে গেল। অমরবাবুর মনে হলো আর একটু ভালো ব্যবহার করলেই হতো। এতটা কঠিন হবার প্রয়োজন ছিল না। কঠিন না হই বা কী করবেন? গাধা ছেলে মেট্রিকটা 3 বারও পাশ করতে পারেনি। জগতের আনন্দময় বৈজ্ঞানিক সূত্রগুলি কিছুই জানল না। আলো কি সেই সম্পর্কে কোনো ধারণাই নেই। আলো কি জিজ্ঞেস করলে নির্ঘাত বলবে এক ধরনের তরকারি, ভর্তা করেও খাওয়া যায়। ঘড়ি ধরে ঠিক 9টায় তিনি রাতের খাবার শেষ করলেন। খাওয়া শেষ করতেই কেঁপে বৃষ্টি নামল। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া আসতে লাগলো, মেঘ ডাকতে লাগলো। অমরবাবু দরজা জানালা বন্ধ করে বিছানায় এসে বসলেন। তার ঘুমোতে যাবার সময় বাধা আছে রাত 10টা 20। এখনও অনেক বাকি আছে। এই সময়টা তিনি চুপচাপ বসে নানা বিষয় ভাবেন। ভাবতে ভালো লাগে। আগে পড়াশোনা করতেন, এখন চোখের কারণে হারিকেনের আলোয় বেশিক্ষণ পড়তে পারেন না। মাথায় যন্ত্রণা হয়। ঢাকায় গিয়ে ভালো ডাক্তার দিয়ে চোখ দেখানো দরকার। তিনি বিছানায় পা তুলে উঠে বসলেন। শীত শীত লাগছিল। গায়ে একটা চাদর জড়াবেন কি না যখন ভাবছেন, তখন হঠাৎ শরীরটা ঝিমঝিম করে উঠল। তিনি খানিকটা নড়ে উঠলেন। আর তখন অস্বাভাবিক একটা ব্যাপার হলো। তিনি লক্ষ্য করলেন বিছানা ছেড়ে তিনি উপরে উঠে যাচ্ছেন। প্রায় হাত 3 উঠে গেলেন এবং সেখানেই স্থির হয়ে গেলেন। চোখের ভুল? অবশ্যই চোখের ভুল। মহাবিজ্ঞানী নিউটনের সূত্র অনুযায়ী এটা হতেই পারে না, হতে পারেই না। নিতান্তই অসম্ভব। সূর্য পশ্চিম দিকে ওঠা যেমন অসম্ভব, এটাও তেমনই অসম্ভব। কিন্তু হয়েছে। তিনি খাট থেকে 3 হাত উপরে স্থির হয়ে আছেন। ঘরের সব কিছু আগের মতো আছে, শুধু তিনি শূন্যে ভাসছেন।
অমরবাবু চোখ বন্ধ করে মনে মনে বললেন, হে ঈশ্বর দয়া করো। শরীরে কেমন যেন অনুভূতি হলো, হয়তো এবার নিচে নেমেছেন। তিনি চোখ খুললেন না, আগের জায়গাতেই আছেন। এটা কি করে হয়? প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকালো, আর তার সঙ্গে সঙ্গেই তিনি ধপ করে নিচে পড়লেন। খানিকটা ব্যথাও পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লেন, চাদর দিয়ে সারা শরীর ঢেকে দিলেন। কি ঘটেছে তা নিয়ে তিনি আর ভাবতে চান না, ঘুমোতে চান। ঘুম ভেঙে যাবার পর হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। রাতে তার ভালো ঘুম হলো। শেষ রাতের দিকে তিনি একবার জেগে উঠে বাথরুমে যান, আজ তাও গেলেন না। এক ঘুমে রাত পার করে দিলেন। যখন ঘুম ভাঙল তখন চারদিকে দিনের কড়া আলো, রোদ উঠে গেছে। তার দীর্ঘ জীবনে এই প্রথম সূর্য ওঠার পর ঘুম ভাঙল। রাতে কি ঘটেছিল তা মনে করে গায়ে কাঁটা দিয়ে উঠল। দুঃস্বপ্ন, বদহজম হয়েছিল। বদহজমের কারণে দুঃস্বপ্ন দেখেছেন। বসে বসেই ঘুমিয়ে পড়েছিলেন। এরকম হয়, মানুষ খুব ক্লান্ত থাকলে বসে বসে ঘুমিয়ে পড়তে পারে। ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছেন। দীর্ঘ স্বপ্নের স্থায়িত্বকাল হয় খুব কম। হয়তো 1 সেকেন্ডের একটা স্বপ্ন দেখেছেন, এই হবে, এছাড়া আর কি। স্বপ্ন স্বপ্ন, অবশ্যই স্বপ্ন। পরের দিনের কথা। প্রথম পিরিয়ডে অমরবাবুর ক্লাস নেই। টিচার্স কমন রুমে চুপচাপ বসে আছেন। ইরিশ সাহেব যথারীতি তার বাসে এসে বসলেন। পানের কৌটা বের করতে করতে বললেন, অমরবাবুর শরীর খারাপ নাকি? জি না। দেখে কেমন কেমন জানি লাগছে, মনে হচ্ছে অসুস্থ। গায়ে কি জ্বর আছে? জি না। রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, তবে দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন? দেখলাম শূন্যে ভাসছি। আরে ভাই, এটা কি দুঃস্বপ্ন? শূন্যে ভাষা, আকাশে উড়ে যাওয়া, এইসব স্বপ্ন তো আমি রোজই দেখি। মাঝে মাঝে স্বপ্ন দেখি অনেক উঁচু থেকে ধূপ করে মাটিতে পড়ে গেছি। খুব টেনশনের স্বপ্ন। ঠিক স্বপ্ন না, মনে হয় জাগ্রত অবস্থায় দেখেছি। কি বললেন? জাগ্রত অবস্থায়? জেগে জেগে দেখলেন আপনি শূন্যে ভাসছেন? জি। জাগ্রত অবস্থায় দেখলেন শূন্যে ভাসছেন? রাত দিন সায়েন্স সায়েন্স করে আপনার মাথা হয়ে গেছে, বিশ্রাম দরকার। আপনি এক কাজ করুন, ছুটি নিয়ে বাড়ি চলে যান। আজ ক্লাস নেওয়ার দরকার নেই। আমি হেড স্যারকে বলে আসি। না না, আমার শরীর ঠিকই আছে। অমরবাবু যথারীতি ক্লাসে গেলেন। তার পড়াবার কথা আলোর ধর্ম। তিনি শুরু করলেন মধ্যাকর্ষণ। দুটি বস্তু আছে, একটির ভর m1, অন্যটির ভর m2। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে মধ্যাকর্ষণ বলের পরিমাণ হবে mlm2/r²। এটি একটি বৈজ্ঞানিক সত্য, স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত সূত্র। এর কোনো নড়াচড়া হবে না, হতে পারে না। বাবারা, বুঝতে পারছো? ছেলেরা মুখ চাওয়াচাই করতে লাগলো। আজ পড়াবার কথা আলোর ধর্ম, প্রতিফলন, প্রতিসরণ। স্যার মধ্যাকর্ষণ পড়াচ্ছেন কেন? বাবারা, কি বলছি বুঝতে পারছো? যদি কেউ বুঝতে না পারো হাত তোলো। কেউ হাত তুলল না। এক সময় ঘন্টা পড়ে গেল। কোনো দিনও যা হয় না তাই হলো। অমরবাবু ঘন্টা পড়ার পরেও চুপচাপ বসে রইলেন। পকেট থেকে ঘড়ি বের করে দেখলেন না, বা উঠেও গেলেন না। চোখ বন্ধ করে মূর্তির মতো বসে রইলেন। ছাত্রদের বিস্ময়ের কোনো সীমা রইল না। দীর্ঘ 30 বছর চাকরির পর তিনি রিটায়ার করেন। জুনিয়র অফিসার হিসেবে ঢুকেছিলেন, রিটায়ার করলেন সিনিয়র অফিসার হিসেবে। 30 বছরে একটিমাত্র প্রমোশন। বর্তমান অফিসের জেনারেল ম্যানেজার তার সঙ্গেই চাকরিতে ঢুকেছিলেন। এখন তাকে স্যার ডাকতে হয়। মতিন সাহেবের লজ্জা লজ্জা করে। উপায় কি? রিটায়ার করা উপলক্ষে অফিসে বিদায় সভার আয়োজন করা হয়েছে। অফিস শেষে বেলা 5:30টায় সভা হবে। মতিন সাহেব কি বলবেন সব ভেবে রেখেছেন। ভেবে রাখা কথা সব বলতে পারবেন কিনা তা জানেন না। হয়তো চোখে পানি এসে যাবে, গলা ধরে যাবে। বিকাল 5টা বাজতেই তিনি হল ঘরে বসে রইলেন। আশ্চর্য, তিনি একা, একটি লোকও নেই। 6টা পর্যন্ত তিনি একা একাই বসে রইলেন। সন্ধ্যা 6:30টায় জিএম অফিস থেকে বেরোবার সময় বিস্মিত হয়ে বললেন, আরে মতিন সাহেব, আপনি বসে আছেন কেন? বিদায় সভা হবে, এই জন্যে। আজ তো হবে না, আজ আমি ব্যস্ত, এই জন্যে ক্যান্সেল করে দিয়েছি। আপনি নোটিশ পাননি? জি না। আরে বলেন কি? আচ্ছা, বাড়ি চলে যান, পর এক সময় ফেয়ারওয়েল হবে, আপনাকে খবর দেওয়া হবে। জি আচ্ছা স্যার। চাকরি জীবন শেষ হয়ে অবসর জীবন শুরু, এইভাবে মতিন সাহেব 1 কেজি সন্দেশ কিনে ফেললেন। হেঁটে বাড়ি ফিরলেন। সন্ধ্যার দিকে হাঁটতে তার ভালো লাগে। বাড়ি ফিরে তার বিস্ময়ের সীমা রইল না। বাড়ি খালি, জনপ্রাণী নেই, আসবাবপত্র নেই, সব ধু ধু করছে।
রোগা একটা ছেলে বালতি ভর্তি পানি দিয়ে মেঝে ধুচ্ছে। মতিন সাহেব বললেন, ওরা কোথায়? কারা? এই বাড়িতে যারা থাকতো। বাড়ি সেরা নতুন বাড়িতে গেছে। কোথায় গেছে আমি কেমনে কই? বাড়িওয়ালার কাছে খোঁজ নিয়ে জানলেন তারা পল্লবীতে বাড়ি নিয়েছে, বড় বাড়ি। সে বাড়ির ঠিকানা তিনি জানেন না। অনেক যন্ত্রণা করে রাত 10টায় পল্লবীর বাড়িতে তিনি উপস্থিত। রাহেলা খড়খড়ে গলায় বললেন, এতক্ষণে তোমার সময় হলো? আজ বাড়ি বদল হচ্ছে, কোথায় সকাল সকাল ফিরবে, সাহায্য করবে, আর তুমি কিনা উদয় হয়েছে মাঝরাতে। বাড়ি বদল করছো জানতাম না, তুমি আমাকে কিছু বলোনি। সব কিছু তোমাকে জানিয়ে তোমার অনুমতি নিয়ে করতে হবে? না তা না, মানে আমি জানতাম না যে বাড়ি বদল করছো। রোজ এই নিয়ে কথা হচ্ছে, জিনিসপত্র বাধা সাধা হচ্ছে, আর তুমি বলছো তুমি জানতে না। কিছু তো বলোনি। আর আর কিভাবে বলবো? মাইক ভাড়া করে বলতে হবে? নতুন বাড়ির ঠিকানাও জানতাম না, খুব যন্ত্রণা করে ঠিকানা বের করেছি। যন্ত্রণা করে ঠিকানা বের করতে হয়েছে? কি এমন যন্ত্রণা করেছো শুনি? আর হাতে ওটা কি? সন্দেশ। সন্দেশ কিনলে কেন? এমনিই কিনলাম। জানো এই বাড়িতে মিষ্টি কেউ খায় না, তারপরেও সন্দেশ কিনে আনলে কি মনে করে? ভুল হয়ে গেছে। নতুন বাসায় মতিন সাহেবের ঘর হলো ছাদের চিলে কোঠায়। এই ঘরটা আগের চেয়েও ছোট, তবে প্রচুর আলো বাতাস। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় ছাদে আসা যায়। রাতে কোনো কারণে তার ঘুম ভাঙলেই তিনি ছাদে এসে বসে থাকেন। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভাবেন, কেন সবাই তাকে এত অপছন্দ করে? তিনি কি মানুষটা খারাপ? তা তো না। কখনো কোনো অন্যায় করেছেন বলে তো মনে পড়ে না। সম্ভাবে থেকেছেন, সৎ জীবনযাপন করেছেন। তাহলে কি তার চেহারা খারাপ, কিংবা চেহারাটা এমন যে দেখলেই সবার রাগ লাগে? তাও বোধ হয় না। আয়নায় তিনি দীর্ঘ সময় নিজেকে দেখেছেন, একবার না অনেকবার দেখেছেন। খারাপ বলে তো মনে হয় না। তাছাড়া চেহারা কি খুব বড় ব্যাপার? কত কুৎসিত দর্শন মানুষ পৃথিবীতে আছে, তাদের প্রতি কত ভালোবাসা সবাই দেখায়। তাদের অফিসেই তো একজন আছেন, পরিমলবাবু। আগুনে পুড়ে মুখের একটা দিক ঝলসে গেছে, বাচকটা নষ্ট। তাকালে শিউরে উঠতে হয়, অথচ সবার মুখে পরিমলদা পরিমলদা। অফিসের পিকনিক হবে, ব্যবস্থা করবে পরিমলদা। নাটক দেখতে যাবে, ডাকো পরিমলদাকে। তাহলে ব্যাপারটা কি? তিনি খানিকটা বোকা বলি কি সবাই তাকে এড়িয়ে চলে? বোকাদের কেউ পছন্দ করে না, কিন্তু তিনি কি সত্যিই বোকা? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কাকে জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবার মতো কোনো বন্ধু তার নেই। কাজেই তিনি গভীর রাতে ছাদে বসে আকাশের তারা গোনেন। দিনের বেলাটা তার অবশ্য খুব ভালো কাটে। সকালে নাস্তা শেষ করেই বের হয়ে পড়েন, 11টা পর্যন্ত হাঁটাহাঁটি করেন। বাচ্চাদের স্কুলগুলির সামনে দাঁড়ান। এক একদিন এক এক স্কুল। ছোট ছোট বাচ্চারা হইচই করে স্কুলে ঢুকে। তার দেখতে বড় ভালো লাগে। 11টার দিকে রোদ করা হয়ে গেলে ঘুরতে আর ভালো লাগে না। কোনো একটা পার্কে চলে যান। দুপুরটা কাটে পার্কের বেঞ্চিতে শুয়ে শুয়ে। দুপুরের খাবার তিনি পার্কেই খান। 1 ছটাক বাদাম, 1 গ্লাস পানি আর 1 কাপ চা। কোনো দিন 2টা সিঙ্গারা, 1টা কলা। সবই পার্কে পাওয়া যায়। দুপুরে তিনি যে বাড়িতে খেতে যান না, এই নিয়ে কেউ তাকে কখনো কিছু বলে না। রোদ একটু কমে গেলে বেলা 4টার দিকে তিনি আবার ঘুরতে বের হন। বাসায় ফিরে যান সন্ধ্যার দিকে। এই হচ্ছে মতিন সাহেবের রুটিন। বাসায় ফিরে জিজ্ঞেস করেন অফিস থেকে কোনো চিঠি এসেছে কিনা। বিদায় সভার খবরের জন্য তিনি এখনো মনে মনে অপেক্ষা করেন। এক রোববারের কথা, চৈত্র মাস, ঝাঝালো রোদ উঠেছে। মতিন সাহেব যথারীতি রমনা পার্কে উপস্থিত হয়েছেন। পছন্দসই একটা বেঞ্চ বের করে লম্বা হয়ে শুয়েছেন। আকাশ ঘন নীল, আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ কেমন যেন হলো। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মৃদু অথচ তীক্ষ্ণ ঝাঁকুনি অনুভব করলেন। পেটের নাড়ি ভুড়ি মনে হলো হঠাৎ একটা পাক দিয়েছে। মুখ ভর্তি হয়ে গেল লালায়। চোখের সামনে তীব্র নীল আলো ঝলসে উঠল। চোখ খুললেন প্রায় সঙ্গে সঙ্গেই। যা দেখলেন তার জন্যে তার কোনোরকম মানসিক প্রস্তুতি ছিল না। তিনি দেখলেন তার চারপাশে 6-7টি শিশু, বয়স 7 থেকে 12-র মধ্যে। প্রতিটি শিশুর মুখে এত সুন্দর যে মনে হয় যেন তুলি দিয়ে আঁকা। গায়ের রং গোলাপি, পাতলা ঠোঁট, গা লাল রঙের। চোখের পল্লব দীর্ঘ, চোখগুলিও বড় বড়। সেই চোখে মুগ্ধ বিস্ময়। মতিন সাহেব চোখ মেলতেই সবগুলি বাচ্চা একসঙ্গে কলকল করে উঠল। তারা কথা বলছে, অতি বিচিত্র কোনো ভাষায় কথা বলছে। সেই বিচিত্র ভাষার এক বর্ণ তিনি বুঝতে পারছেন না। তারা কথা বলছে অতি মিষ্টি সুরে, খানিকটা টেনে টেনে। এক একটা বাক্য বলার পর তারা বাঁ হাত চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। এটাই বোধহয় এদের কথা বলার ভঙ্গি। এরা যে মানব শিশু এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোথাকার শিশু?
এদের পোশাক অতি বিচিত্র, সবারই গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক। মতিন সাহেব চোখ বন্ধ করে ফেললেন। বাচ্চাদের কলকল শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল। চারদিক পুরোপুরি নিঃশব্দ। এ ধরনের নীরবতা সহ্য করাও মুশকিল। মতিন সাহেব চোখ মেললেন। সঙ্গে সঙ্গে বাচ্চারা আবার কলকল শুরু করল। এরা সবাই উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। ব্যাপার কি ঘটছে কিছুই বোঝা যাচ্ছে না। তিনি শুয়েছিলেন সিমেন্টের বেঞ্চে, এখন তিনি শুয়ে আছেন ঘাসের উপর। ঘাসগুলো অবশ্য অন্যরকম, সবুজ নয়, হালকা নীল। ঘাসের পাতা সুতার মতো সূক্ষ্ম। সিমেন্টের বেঞ্চে যখন শুয়েছিলেন তখন সূর্য ছিল মাথার উপরে। এরা যেন একদম পুতুল, তিনি যা করবেন এরাও তাই করবে। মতিন সাহেব বললেন, তোমরা কারা? কয়েক সেকেন্ড চুপ করে রইল সবাই। এরপর সবাই একসঙ্গে মিষ্টি করে বলল, তোমরা কারা? এর মানে কি? কি হচ্ছে এইসব? তিনি কোথায়? আগে রমনা পার্কে শুয়েছিলেন, এখন যেখানে আছেন এটাও মনে হয় কোনো পার্ক, তবে একটা গাছও চিনতে পারছেন না। পাতাগুলির বেশিরভাগই গোলাকার, প্রতিটি গাছ ফুলে ভর্তি। ফুলের রং নীল এবং বেগুনিতে মেশানো। চৈত্র মাসের ঝাঁঝালো রোদ নেই, তবু চারদিকে আলো হয়ে আছে। যে বাচ্চা কটি তাকে ঘিরে আছে তাদের কারো পায়ে জুতো নেই। এত সুন্দর পোশাক, কিন্তু এরা দাঁড়িয়ে আছে খালি পায়ে। মতিন সাহেব বুঝতে পারছেন পুরো জায়গাটাই বিরাট একটা বাগান। এত বড় বাগানে এই কটি মাত্র শিশু, আর কেউ নেই। এরা গোল হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ হাসি হাসি, চোখে মুগ্ধ বিস্ময়। এরা তাকে দেখে কি ভাবছে? কোনো জন্তু যে দেখতে মানুষের মতো। এরকম হলে ছুটে গিয়ে বড় কাউকে নিয়ে আসা উচিত। তা তারা করছে না, কিংবা কে জানে হয়তো করেছে। তাদের ভেতর থেকে কেউ গেছে বড়দের খবর দিতে। এরা অপেক্ষা করছে। তবে এরা খুব যে ভয় পাচ্ছে তা না। ভয় পেলে এত কাছে দাঁড়িয়ে থাকতো না, দূর থেকে দেখত। তার খিদে পেয়ে গেল। আজ ভোরে তিনি নাস্তা না করেই বের হয়েছেন। দুপুরেও কিছু খানিকটা 2 ছটাক বাদাম কিনেছিলেন। সে বাদামের ঠোঙা হাতে আছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে একটা বাদাম ভেঙে মুখে দিলেন। মতিনুদ্দিন ঠোঙাটি ওদের দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও, বাদাম ঝালমরিচ দিয়ে খেতে খুব ভালো। এবার আর তার কথা শুনে সবাই একসঙ্গে কথা বলে উঠল না। কেউ বাদামও নিল না। শুধু একজন একটু এগিয়ে এসে ঠোঙা থেকে বাদাম নিল। খোসা ছাড়িয়ে ভয়ে ভয়ে মুখে দিল। সে তো এত ভয় পাচ্ছিল যে তার হাত পা রীতিমতো কাঁপছে। অন্য বাচ্চাগুলি শঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে আছে। মতিন সাহেব ভেবে পেলেন, এরা তো ভয় পাচ্ছে কেন? বাদাম কি তার আগে কখনো দেখেনি? আমার নাম মতিনুদ্দিন। এই জায়গাটা কোথায় আমি কিছুই বুঝতে পারছি না। বাচ্চাগুলি ঠিক এবারও আগের মতো করল। তিনি যা বললেন তারাও তাই বলল, তবে এবার একটু ব্যতিক্রম। কথা শেষ হওয়া মাত্র তারা সরে গেল, অনেকটা দূরে সরে গেল। যে ছেলেটি বাদাম খেয়েছে সেই দাঁড়িয়ে রইল। মতিন সাহেব 3 জন বয়স্ক মানুষকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। এদের ভেতর 2 জন পুরুষ, 1 জন মহিলা। তাদের প্রত্যেকের হাতেই অদ্ভুত দর্শন কিছু যন্ত্রপাতি। মতিন সাহেব উঠে দাঁড়ালেন। স্যার, আমি কিছু বুঝতে পারছি না। এই জায়গাটা কি তাও জানি না। এখানে কি করে আসলাম তাও জানি না। যদি অপরাধ করে থাকি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি। মতিন সাহেব 2 হাত জড়ো করলেন। বয়স্ক মানুষ 3 জনের মুখে মৃদু হাসির রেখা দেখা দিল। স্যার, আমার বাসা পল্লবীতে। এখন রিটায়ার করেছি তো কিছু করার নেই, তাই ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে রমনা পার্কে এসে বেঞ্চিতে বসেছি, তারপরে এই কাণ্ড। স্যার, এখন আমার অসম্ভব পানির তৃষ্ণা পেয়েছে। জানি আমার কথা আপনারা কিছুই বুঝতে পারছেন না, তবু পানির তৃষ্ণার কথা না বলে পারলাম না। পানির কথা বলার প্রায় সঙ্গে সঙ্গে বড় মেয়েটি খুব ব্যস্ত হয়ে পড়ল। তার কাঁধে ঝুলানো বস্তু, যাকে মতিন সাহেব যন্ত্রপাতি বলছে ভাবছেন, তার এক ফাঁক দিয়ে 2টি খুব ছোট ছোট কফির কাপের মতো বাটি বের করল। বাটি ভর্তি তরল পদার্থ, যা পানি নয়, পানির চেয়ে অনেক হালকা। রং হালকা সবুজ, খেতে চমৎকার। স্যার, আপনাদের ধন্যবাদ। পুরুষদের একজন এগিয়ে এসে মতিন সাহেবকে হাতের ইশারায় বলল, তিনি যেন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন। প্রথমবারই মতিন সাহেব তা বুঝলেন, তবু সে বারবার এটা বুঝাতে লাগলো। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি। আপনি যা বলবেন আমি তাই করব।
শুধু যদি একটু বুঝিয়ে দেন আমি এখানে কিভাবে আসলাম, আপনারা কারা, তাহলে মনটা শান্ত হবে। আমার মনটা খুব অস্থির হয়ে আছে। তারা এই কথায় একসঙ্গে হাসল। মতিন সাহেব ভেবে পেলেন না তিনি এমন কি বলেছেন যাতে এদের হাসি আসবে। বোঝা যাচ্ছে তিনি কোনো ভয়ঙ্কর ঝামেলায় জড়িয়ে পড়েছেন। এতে হাসির তো কিছু নেই। আরও 3 জন লোক এসে উপস্থিত হয়েছে। এর আগের 3 জনের মতো হেঁটে আসেনি, গাড়িতে করে এসেছে। গাড়িগুলিকে কি গাড়ি বলা যায়? হাওয়া গাড়ি, কারণ গাড়িগুলি হাওয়ায় ভাসতে ভাসতে এসেছে। গাড়ি ভর্তি নানান ধরনের যন্ত্রপাতি। নতুন 3 জন মানুষ গাড়ি থেকে নেমেই মতিন সাহেবের চারদিকে যন্ত্রপাতি বসাতে লাগলো। এমন সব বিকট আকৃতির যন্ত্র যে তাকালেই বুকে ধক করে ধাক্কা লাগে। মতিন সাহেবের চোখে ঠিক সোজাসুজি 10 ফুটের মতো দূরে টিভি পর্দার মতো পাতলা একটা পর্দা বসানো হয়েছে। মনে হচ্ছে এটাই সবচেয়ে জটিল যন্ত্র, কারণ 6 জন মানুষের মধ্যে 4 জন এটি নিয়ে ব্যস্ত। মতিন সাহেব বাচ্চাগুলিকে কোথাও দেখতে পেলেন না। এরা নিঃশব্দে সরে গেছে। শুধু যে বাচ্চাটি বাদাম খেয়েছে সে দাঁড়িয়ে আছে, কারণ তার চারপাশে গোল করে সাদা রঙের দাগ দেওয়া হয়েছে। ছেলেটি এই দাগের বাইরে যাচ্ছে না। মতিন সাহেব বললেন, স্যার আমি কি বসতে পারি? দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরে গেছে। এরা তার কথা বুঝতে পারল। সম্ভবত যন্ত্রগুলি ভাষা অনুবাদ করে, কিংবা কে জানে, হয়তো তার মনের কথাই বুঝতে পারে। সবচেয়ে বয়স্ক মানুষটি তাকে বসতে ইশারা করল। মতিন সাহেব বসলেন। সঙ্গে সঙ্গে সাদা পর্দাটা নিচে নেমে এলো। চোখের সোজাসুজি স্থির হয়ে গেল। তিনি ডান দিকে ফিরলেন। পর্দাও ডান দিকে সরে গেল। বয়স্ক লোকটি ইশারায় বলল পর্দার দিকে তাকিয়ে থাকতে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে পর্দায় কিছু দেখা যাবে, অথচ তিনি কিছুই দেখছেন না। লোকগুলি মনে হয় এতে খুব হতাশ হচ্ছে। মতিন সাহেবের আবার পানির পিপাসা পেয়ে গেল। একটু আগে পানি চেয়েছেন, আবার চেতে লজ্জা লাগছে। তাছাড়া এরা সবাই পর্দাটা নিয়ে খুব ব্যস্ত। হাওয়া গাড়িতে আরও 3 জন মানুষ এলো। এখানকার 6 জন থেকে 3 জন ফিরে গেল। এই 3 জন সম্ভবত পর্দার ব্যাপারে বিশেষজ্ঞ। এখন নতুন 3 জনই কাজ করছে। আগের 3 জন একটু দূরে হতাশ মুখে দাঁড়ানো। মনে হচ্ছে পর্দাটা ঠিকঠাক করে তাদের কাছে খুব জরুরি। মতিন সাহেব মাথায় আচমকা একটা তীব্র ব্যথা অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে পর্দায় ছবি দেখতে পেলেন। নিজের ছবি। 2 হাত মেলে 10টি আঙুল বের করে তিনি দাঁড়িয়ে আছেন। এর মানে কি? স্যার আমি ছবি দেখতে পাচ্ছি, নিজের ছবি। সঙ্গে সঙ্গে সেই ছবি মুছে গেল। পর্দায় দেখা গেল তার পাশে বসে থাকা বাচ্চাটির ছবি। সেও আঙুল মেলে দাঁড়িয়ে আছে। একটা আশ্চর্যের ব্যাপার, এই ছেলেটির প্রতি হাতে 4টি করে মোট 8টি আঙুল। তিনি পর্দা থেকে চোখ ফিরিয়ে পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকালেন। আসলেও তাই, এর হাতে 4টি করে আঙুল, পায়েও তাই। তিনি চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলির দিকে তাকালেন। এদের সবার হাতে 4টি করে আঙুল। পর্দার ছবির অর্থ এখন পরিষ্কার হচ্ছে। এরা বলতে চাচ্ছে আমরা দেখতে অবিকল তোমাদের মতো হলেও কিছু পার্থক্য আছে। এখন আরও সব পার্থক্য দেখানো হচ্ছে। এগুলি মতিন সাহেব কিছুই বুঝছেন না। তারা চলে গেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএনএ আরএনএতে। পুরো জিনিসটি যদিও দেখানো হচ্ছে ছবিতে, তবু মতিন সাহেব কিছুই বুঝলেন না। লাজুক গলায় বললেন, স্যার আমি কিছু বুঝতে পারছি না। আমি আর্টসের ছাত্র। বিয়েতে আমার ছিল লজিক, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস। পর্দার ছবি মুছে গেল। এখন অন্য ছবি আসছে। এই ছবিতে বাদাম খাওয়া বাচ্চাটিকে বাগানে হাঁটতে দেখা যাচ্ছে। এটাই সেই বাগান। বাচ্চাটি হঠাৎ থমকে দাঁড়ালো। মনে হচ্ছে সে কিছু একটা দেখে ভয় পেয়েছে। সে উল্টো দিকে দৌড়াচ্ছে। আরও কয়েকটি শিশুর সঙ্গে তার দেখা হলো। এবার সে কিছুটা সাহস ফিরে পেয়েছে। অন্য শিশুরাও আসছে তার সঙ্গে সঙ্গে। তারা যে জিনিসটি দেখে ভয় পেয়েছে বা সেটিকে দেখা যাচ্ছে, জিনিসটি হচ্ছে মতিন সাহেব। পর্দায় দেখানো হচ্ছে মতিন সাহেবের এই জায়গায় আসার ছবি। মনে হচ্ছে দূরে ক্যামেরা বসে পুরো জিনিসটারই ছবি তোলা হয়েছে। এখন সেই ছবি দেখানো হচ্ছে। মতিন সাহেব দ্বিতীয় দফায় মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে তিনি এদের কথা বুঝতে পারলেন। পরিষ্কার শুনলে মাথার ভেতর কে যেন বলছে, আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? আমরা নানানভাবে চেষ্টা করছি যাতে আপনি আমাদের কথা বোঝেন। আমরা আপনার চিন্তাভাবনা বুঝতে পারছি না। শেষ চেষ্টা হিসাবে ইওক্রোম পর্দা ব্যবহার করছি। এই পর্দায় তীব্র শক্তির রেডিয়েশন ব্যবহৃত হয় যা আপনার মস্তিষ্কের নিউরনের জন্য ক্ষতিকর। কাজে এই পদ আমরা বেশি সময় ব্যবহার করতে পারবো না। আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? পারছি। অত্যন্ত আনন্দের সংবাদ। আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন। আপনারা কারা? আপনি এবং আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের 2 প্রান্তের অধিবাসী।
আপনার বাসস্থান, যাকে আপনি পৃথিবী বলেন, তার দূরত্ব আমাদের এখান থেকে প্রায় 1 কোটি আলোকবর্ষ। আমি এখানে কি করে এলাম? এই প্রশ্নের জবাব আমাদের জানা নেই। বিজ্ঞানীরা একটি থিওরি দিয়েছে, সেই থিওরি আপনি চাইলে আপনাকে বলতে পারি। আমি বলতে গেলে একজন মূর্খ মানুষ। বিএ পাশ করেছি 3rd ডিভিশনে, তাও প্রথমবারে পাশ করতে পারিনি। ইংরেজিতে রেফার ছিল। এই থিওরি যে কেউ বুঝতে পারবে, আপনি পারবেন। বিজ্ঞানীরা মাঝে মাঝে নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু থিওরি তৈরি করেন, এটিও সে জাতের। বিজ্ঞানীরা বলছেন প্রকৃতির অতি সুশৃঙ্খল নিয়মেও মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ভুল করে প্রকৃতি। আপনার ক্ষেত্রে এরকম ভুল হয়েছে, যার জন্য অকল্পনীয় দূরত্ব থেকে আপনি উপস্থিত হয়েছেন এখানে। তবে প্রকৃতি অতি দ্রুত তার ভুল ঠিক করে। আপনার ক্ষেত্রেও তাই করবে বলে আমার ধারণা। আপনি যেখান থেকে এসেছেন আবার সেখানে ফিরে যান, প্রকৃতি এই ব্যবস্থা করবে। আমাদের কিছু করার ক্ষমতা নেই। আমাদের জ্ঞান বিজ্ঞান অতি উন্নত হওয়া সত্ত্বেও আমরা আপনাকে ফেরত পাঠাতে পারছি না। যদি প্রকৃতি তার ভুল ঠিক করতে না পারে তাহলে কি হবে? আপনাকে এখানেই থেকে যেতে হবে। স্যার, আমার কোনো অসুবিধা নেই। দেশ বিদেশ দেখার আমার খুব শখ। আপনার এই শখ আমরা মেটানোর চেষ্টা করছি। পর্দায় আপনি আমাদের এই গ্রহ দেখতে পাবেন, তার প্রতিটি সুন্দর জায়গা আপনাকে দেখানো হবে। তবে যে কোনো মুহূর্তে আপনি হয়তো আপনার জায়গায় ফিরে যাবেন। দয়া করে আমাদের কথা মনে রাখবেন। আপনার দেশের বিজ্ঞানীদের বলবেন আমাদের কথা। আমি বললে লাভ হবে না স্যার, কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাছাড়া আমি কোনো বিজ্ঞানীকে চিনি না। একজনকে শুধু চিনি, আব্দুল সোবহান, খিলগাঁও হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক, বোটানিতে এমএসসি ফার্স্ট ক্লাস। শুনুন মতিন সাহেব, আপনার এই গ্রহে আগমন একটি বিরাট ঘটনা। এই উপলক্ষে সমগ্র গ্রহে একদিনের ছুটি দেওয়া হয়েছে। এই গ্রহের প্রতিটি প্রাণী বসে আছে ত্রিমাত্রিক টিভি সেটের সামনে। এই মুহূর্তে সবাই দেখছে আপনাকে। এই গ্রহে আপনার আগমন চিরস্মরণীয় করে রাখার জন্য এই গ্রহের সবচেয়ে বড় সড়কটির নাম রাখা হচ্ছে আপনার নামে। সড়কের দুমাথায় থাকবে আপনার 2টি ইউরেডিয়ামের মূর্তি। আমাকে লজ্জা দেবেন না স্যার, লজ্জা দেওয়ার কোনো ব্যাপার নেই। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনার এই গ্রহে আগমন যে কত বড় ঘটনা তা বোঝার ক্ষমতা আপনার নেই। 2টি সম্পূর্ণ ভিন্ন ছায়াপথে একই ধরনের 2টি প্রাণের উদ্ভব হয়েছে, এটা যে কত বড় ঘটনা আপনি তা অনুমান করতে পারবেন না। একই ধরনের প্রাণী না স্যার, আঙুলে বেশ কম আছে। এই তফাৎ সামান্য, অতি সামান্য। একটা ছোট কথা জিজ্ঞেস করি স্যার? করুন। আপনি বলেছেন প্রকৃতি ভুল করে। প্রকৃতির কি ভুল করা উচিত? না, উচিত নয়। হয়তো প্রকৃতি কোনো ভুল করেনি, সে ইচ্ছে করে আপনাকে এখানে এনেছে। অন্য কোথাও আপনাকে নিতে পারতো, তা নেয়নি। এমন এক গ্রহে এনেছে যার তাপমাত্রা আপনার পৃথিবীর মতো, যার অক্সিজেনের পরিমাণ আপনার গ্রহের অক্সিজেনের কাছাকাছি। মতিন সাহেব পর্দা থেকে দৃষ্টি কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিলে তাকালেন চারদিকে। আশ্চর্য, কেউ নেই। শুধু বাদাম খাওয়া বাচ্চাটি বসে আছে। চারদিকে শুনশান নীরবতা। স্যার, ওরা কোথায়? সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। কেন? কারণ আমাদের বিজ্ঞানীদের ধারণা আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। আপনার চারপাশের চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে, বায়ুতে আয়রনের পরিমাণ বাড়ছে। ছোট বাচ্চাটিকে এখানে বসিয়ে রেখেছেন কেন? আপনাকে যখন এখানে পাঠানো হয় তখন ছোট বাচ্চাটি আপনার পাশে ছিল। অবিকল আগের অবস্থা বজায় রাখার জন্য বাচ্চাটিকে আপনার পাশে রাখা হয়েছে। এর কোনো ক্ষতি হবে না তো? সম্ভবত না। আপনাকে আমাদের উচ্চতর বিজ্ঞানের কথা শিখিয়ে দিতে পারলে ভালো হতো। আপনি আপনার পৃথিবীর বিজ্ঞানীদের তা শেখাতে পারতেন। ক্যান্সারের চিকিৎসা কি শিখিয়ে দেব? দরকার নেই স্যার, ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। তার চেয়েও বড় কথা, আপনি কিছু মনে রাখতে পারবেন না। সত্যি কথা বলেছেন, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল। চৌম্বক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন হয়েছে। আপনি সম্ভবত চলে যাচ্ছেন। পর্দার দিকে তাকিয়ে থাকুন, দেখুন আমাদের গ্রহ, দেখুন শেষবারের মতো দেখুন। মুগ্ধ বিস্ময়ে এই বিচিত্র গ্রহ দেখলেন তার ভূগর্ভস্থ বিশাল নগরী, দেখলেন তুষার ঢাকা পর্বতমালা, দেখলেন বনভূমি, দেখলেন এই গ্রহের প্রাণদায়িনী সূর্য আর আলো কিঞ্চিত নীলাভ। তাকে শোনানো হলো তাদের শ্রেষ্ঠতম সঙ্গীত, দেখানো হলো মহান সব শিল্পকর্ম। আর কি অপূর্ব অভিজ্ঞতা! মতিন সাহেব ইরিডিয়ামের তৈরি তার 2টি মূর্তিও দেখলেন। কি বিশাল মূর্তি! আগামী লক্ষ বছরে এই মূর্তির কিছু হবে না। এই গ্রহের অদ্ভুত সুন্দর মানুষগুলি তার মূর্তির দিকে মুগ্ধ বিস্ময়ে তাকাবে। হে ভিন গ্রহের মানুষ, আমাদের ধারণা আপনার বিদায়ের মুহূর্ত সমাগত। চৌম্বক ক্ষেত্র সম্পূর্ণ উল্টে গেছে। বিদায়। মতিন সাহেব হঠাৎ এক ধরনের শূন্যতা অনুভব করলেন। শরীরের প্রতিটি রক্তকণিকা একসঙ্গে কেঁপে উঠল। তারপর সব আগের মতো হয়ে গেল। তিনি দেখলেন রমনা পার্কের বেঞ্চিতে তিনি চুপচাপ বসে আছেন, হাতে বাদামের ঠোঙা। বাদামওয়ালা টাকার ভাঙতি নিয়ে এসেছে। তিনি বাদামওয়ালাকে 4টা টাকা দিলেন। তার রুটিনের ব্যতিক্রম হলো না। দুপুরে বেঞ্চিতে ঘুমালেন। বিকেলে খানিকক্ষণ হাঁটাহাঁটি করলেন। সন্ধ্যার ঠিক আগে আগে বাসায় ফিরলেন। নামাজের সময় হয়েছে। তিনি বারান্দায় বসে বদনার পানিতে উঁচু করছেন।
তার স্ত্রী চিৎকার করে উঠলেন, ও কি, ও কি, কি হলো? তোমার হাতে 4টা আঙ্গুল কেন? মতিন সাহেব হাতের দিকে তাকালেন। আসলেই তাই, 2টি হাতেই 4টি করে আঙুল, শুধু হাতে নয়, পায়েও তাই। কি হয়েছে তোমার? জানি না। কি বলছো তুমি? কি সর্বনাশের কথা? সর্বনাশের কি আছে, 4টা আঙুলে অসুবিধা তো হচ্ছে না। তিনি জানেন প্রকৃতি ভুল করে না। ওই গ্রহ থেকে এখানে ফিরে আনার সময় প্রকৃতি সামান্য পরিবর্তন করেছে, নিশ্চয়ই তার প্রয়োজন ছিল। অন্তত তিনি নিজে তো বুঝেছেন তার জীবনে যা ঘটেছে তা স্বপ্ন নয়, বাস্তবেই ঘটেছে। প্রকৃতি তার প্রমাণ রেখে গেল। তাছাড়া 4 আঙুলে হাতটাকে দেখাচ্ছেও বেশ সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে। অমরবাবু স্কুল লাইব্রেরিতে বসে আছেন, হাতে একটা বই, নাম মৌমাছিদের বিচিত্র জীবন। পড়তে বড় ভালো লাগছে। কত ক্ষুদ্র প্রাণী, অথচ কি অসম্ভব বুদ্ধি, কি অসম্ভব জ্ঞান। মৌচাকের ভেতরের তাপমাত্রা তার একটা নির্দিষ্ট স্থানে স্থির করে রাখে, বাড়তেও দেয় না, কমতেও দেয় না। এই কাজটা তারা করে অতি দ্রুত, পাখা কাঁপিয়ে। তাপমাত্রা 1000 ভাগের 1 ভাগও বেশ কম হয় না। মানুষের পক্ষেও যা বেশ কঠিন। তিনি রাত 8টার সময় নিজের ঘরে ফিরলেন। শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে। টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে গেছে। তিনি কিছু খাবেন না বলে ঠিক করলেন, না খাওয়াই ভালো হবে। অনেক সময় পেটের গণ্ডগোল থেকে মস্তিষ্ক উত্তেজিত হয়, তাতে আজে বাজে স্বপ্ন দেখার ব্যাপারটা ঘটতে পারে। না খেলে তা হবে না। লেবুর শরবত বানিয়ে 1 গ্লাস শরবত খেয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। কাল শীত শীত লাগছিল, আজ আবার গরম লাগছে। জানালা খোলা, সামান্য বাতাস আসছে। সেই বাতাস মশারির ভেতর ঢুকছে না। তিনি মশারি খুলে ফেললেন। মশা কামড়াবে, কামড়াক, গরমের চেয়ে মশার কামড় খাওয়া ভালো। মশারি খুলে ফেলে বিছানায় শোয়া মাত্র আবার গত রাতের মতো হলো। তিনি ধীরে ধীরে শূন্যে উঠে যেতে লাগলেন। দেখতে দেখতে তার মাথা ঘরের ছাদ স্পর্শ করল। তিনি হাত দিয়ে সেই ছাদে ধাক্কা দেয়া মাত্র খানিকটা নিচে নেমে আবার উপরে উঠতে লাগলেন। এ কি অদ্ভুত কাণ্ড! আবারও কি স্বপ্ন? না, স্বপ্ন না, আজকেরটা স্বপ্ন না। মাধ্যাকর্ষণ শক্তি তার উপর কাজ করছে না। পৃথিবীর ভর যদি হয় m1, তিনি যদি হন m2 এবং তার ভর m2 যদি হয় 0, তাহলে মাধ্যাকর্ষণ বল হবে 0। তার ভর কি এখন 0? তিনি পাশ ফিরলেন। শরীরটা চমৎকারভাবে ঘুরে গেল। সাঁতার কাটার মতো করলেন। তেমন লাভ হলো না। যেখানে ছিলেন সেখানেই রইলেন। এটাই স্বাভাবিক। বাতাস অতি হালকা, হালকা বাতাসে সাঁতার কাটা যাবে না। ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাটা কি? একটা মানুষের ভর হঠাৎ 0 হয়ে যেতে পারে না। নিচে নামার উপায় কি? মনে মনে আমি যদি চিন্তা করি নিচে নামবো, তাহলে কি নিচে নামতে পারবো? তিনি মনে মনে চিন্তা করলেন, নেমে যাচ্ছি, দ্রুত নেমে যাচ্ছি। লাভ হলো না। যেখানে ছিলেন সেখানেই রইলেন। আচ্ছা, তিনি যদি থুতু ফেলেন, তাহলে থুতুটার কি হবে? মাটিতে পড়ে যাবে না শূন্যে ঝুলতে থাকবে? তিনি থুতু ফেললেন। খুব স্বাভাবিকভাবে থুতু মাটিতে পড়ল। গায়ের পাঞ্জাবিটা খুলে ছেড়ে দিলে সেটিও কি শূন্যে ভাসতে থাকবে, নাকি নিচে পড়ে যাবে? অতি সহজেই পরীক্ষা করা যায়। তিনি গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। ছেড়ে দিতেই দ্রুত তার নিচে নেমে গেল। তার মানে অদ্ভুত ব্যাপারটির সঙ্গে শুধু তিনিই জড়িত, তার গায়ের পোশাকের সঙ্গে কোনো যোগ নেই। তিনি চোখ বন্ধ করে চিন্তা করছেন, মাধ্যাকর্ষণ বল যদি হয় F, তাহলে F = ml m1 m2 /r²। m1 পৃথিবীর ভর, m2 তার নিজের ভর, আর হচ্ছে তার সঙ্গে পৃথিবীর দূরত্ব। m2 যদি 0 হয়, F হবে 0, কিংবা আর যদি হয় অসীম, হলেও F হবে 0। কোনো বিচিত্র কারণে কি তার সঙ্গে পৃথিবীর দূরত্ব অসীম হয়ে যাচ্ছে? ভাবতে ভাবতে অমরবাবুর ঘুম পেয়ে গেল। একসময় মাটি থেকে 6 ফুট উঁচুতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। তার নাকও ডাকতে লাগলো। ঘুমের মধ্যেই তিনি পাশ ফিরে খুললেন। কোনো রকম অসুবিধা হলো না। ঘুম ভাঙল ভোরবেলা। ঘরে রোদ ঢুকেছে। তিনি পড়ে আছেন মেঝেতে। কখন মাটিতে নেমে এসেছেন তিনি জানেন না। গায়ে কোনো ব্যথা বোধ নেই, কাজেই ধপ করে পড়েননি, আস্তে আস্তেই নেমে এসেছেন। অমরবাবু স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুলেন। মুড়ি গুড় দিয়ে সকালের নাস্তা সারলেন। পুকুর থেকে গোসল শেষ করে যথাসময়ে স্কুলে গেলেন। আজ প্রথম পিরিয়ডেই তার ক্লাস। তিনি ক্লাস না নিয়ে নিজের চেয়ারের মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। মনে হলো ঘুমোচ্ছেন। আসলে ঘুমোচ্ছিলেন না, ভাবার চেষ্টা করছিলেন তার জীবনে এসব কি ঘটছে। ব্যাপারটা শুধু রাতেই ঘটছে, দিনে ঘটছে না।
আচ্ছা, তিনি যদি তার নিজের ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও থাকেন তাহলেও কি এই ব্যাপার ঘটবে? রাতে খোলা মাঠে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি ভাসতে ভাসতে মহাশূন্যে চলে যাবেন? মঙ্গল গ্রহের কাছাকাছি বা সূর্যের কাছাকাছি, কিংবা আরও দূরে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ, সুদূর কোনো ছায়াপথে? স্যার, অমরবাবু চমকে তাকালেন। স্যার, হেড স্যার আপনাকে বুলায়। হেড স্যার তাকে কেন ডেকে পাঠালেন তিনি ঠিক বুঝতে পারছেন না। ইদ্রিস সাহেব কি হেড স্যারকে কিছু বলেছেন? বলতেও পারেন, পেটল পাতলা মানুষ, বলাটাই স্বাভাবিক। আচ্ছা, ব্যাপারটা কি তিনি নিজে গুছিয়ে হেড স্যারকে বলবেন? বলা যেতে পারে। মানুষটা ভালো, শুরুতেই অবিশ্বাসের হাসি হাসবেন না। কেমন আছেন অমরবাবু? জি ভালো। দেখে তো মনে হচ্ছে না। চা খাবেন? চা তো স্যার আমি খাই না। এক আধবার খেলে কিছু হয় না, খান। কালীপদকে চা দিতে বলেছি। শুনলাম গতকাল ক্লাস নেননি, আজও ফার্স্ট পিরিয়ড মিস গেছে। ঘুম ভাঙতে দেরি হয়েছে স্যার। ও আচ্ছা, আপনার তো সব ঘড়ি ধরা। ঘুম ভাঙতে দেরি হলো কেন? পারিবারিক কোনো সমস্যা যাচ্ছে নাকি? জি না। আপনার মেয়ে গতকাল আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করলো। আপনি বাড়িতে থাকেন না, এই নিয়ে বেচারির মনে খুব দুঃখ। দুঃখ হওয়াটাই স্বাভাবিক। আমি একা থাকতে পছন্দ করি। নিজের পছন্দকে সবসময় খুব বেশি গুরুত্ব দিতে নেই, অন্যদের কথাও ভাবতে হয়। আমরা সামাজিক জীব। স্যার উঠি? বসুন, খানিকক্ষণ গল্প করি। অমরবাবু, আমি বলি কি, যদি অসুবিধা না থাকে তাহলে আপনার সমস্যাটা আমাকে বলুন। ইদ্রিস সাহেব স্বপ্নের কথা কী সব বলছিলেন। বিজ্ঞানের সূত্র মিলছে না স্যার। কোন সূত্রও মিলছে না? স্যার, আইজ্যাক নিউটনের সূত্র, মাধ্যাকর্ষণ সূত্র। আপনার ধারণার সূত্রটা ভুল। আচ্ছা, আপনি বরং বাড়িতে চলে যান। আপনাকে 10 দিনের ছুটি দিয়ে দিলাম। বিশ্রাম করুন, বিশ্রাম দরকার। অতিরিক্ত পরিশ্রমে মাঝে মাঝে মানুষের কথা এলোমেলো হয়ে যায়। স্যার, আমার মাথা ঠিকই আছে। অবশ্যই ঠিক আছে, কথার কথা বললাম। যান, বাসায় চলে যান। বাড়ির সবাই অস্থির হয়ে গেছে। অমরবাবু বাড়ি গেলেন না। কমন রুমে নিজের চেয়ারে এসে বসলেন। হাতে একটা ফুল স্ক্যাপ কাগজ। সেই কাগজে নিউটনের সূত্র নতুনভাবে লিখলেন। F=k × m1m2 r²। এখানে কে এর মান 1, তবে মাঝে মাঝে কে এর মান হচ্ছে 0। কেমন তার ক্ষেত্রে হচ্ছে, এক সময় কলম দিয়ে নির্মমভাবে সব কেটেও ফেললেন। নিউটন যে সূত্র দিয়ে গেছেন তার মতো সামান্য মানুষই সূত্র পাল্টাতে পারেন না। অমরবাবু টিফিন পিরিয়ডে অনেক সময় নিয়ে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যানকে একটা চিঠি লিখলেন। চিঠির বাংলা অনুবাদ অনেকটা এরকম: জনাব, আমি রূপেশ্বর হাই স্কুলের বিজ্ঞানের একজন শিক্ষক। নিতান্ত অনন্যপায় হইয়া আপনাকে পত্র দিচ্ছি। সম্প্রতি আমার জীবনে এমন এক ঘটনা ঘটিয়াছে, যাহার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজিয়া না পাইয়া আপনার দ্বারস্থ হইলাম। আমি শূন্যে ভাসিতে পারি। আপনার নিকট খুব অদ্ভুত মনে হইলেও ইহা সত্য। আমি ঈশ্বরের নামে শপথ নিয়া বলিতেছি, আপনাকে যাহা বলিলাম সবই সত্য। কোনোরকম চেষ্টা ছাড়াই আমি শূন্যে উঠিতে পারি এবং ভাসমান অবস্থায় দীর্ঘ সময় কাটাইতে পারি। জনাব, বিষয়টিকে বুঝিবার ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন, তাহা হইলে অধম আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবে। আপনি বললেই ঢাকায় আসিয়া আমি আপনাকে শূন্যে ভাষার ব্যাপারটি চাক্ষুষ দেখাইব। জনাব, আপনি আমার প্রতি দয়া করুন, বিষয়টি বুঝিতে আমাকে সাহায্য করুন। বিনীত অমর দাস পাল, BSc অনার্স। 10 দিনের পুরোটাই তিনি নিজের ঘরে কাটালেন, বাড়িতে গেলেন না। তাকে নিতে তার ছোট মেয়ে অতসী এসেছিল। তাকে ধমক দিয়ে বিদায় করলেন। এই মেয়েটা পড়াশোনায় ভালো ছিল। তাকে এত করে বললেন সায়েন্স পড়তে, সে ভর্তি হলো আর্টসে। কোনো মানে হয়? তাকে নিউটনের মধ্যাকর্ষণ শক্তির সূত্র কি জিজ্ঞেস করলে সে হ্যাঁ করে তাকিয়ে থাকবে। কি দুঃখের কথা। অতসীকে ধমকে ঘর থেকে বের করে দিলেও সে গেল না। বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কাঁদছিস কেন? তোমার শরীর খারাপ বাবা, তুমি বাসায় চলো। শরীর খারাপ তোকে কে বলল? সবাই বলা বলি করে, তুমি নাকি কি কি স্বপ্ন দেখো। কোনো স্বপ্ন দেখি না, আমি ভালো আছি। নির্জনে একটা পরীক্ষা করছি। পরীক্ষা শেষ হোক, তোদের সঙ্গে এসে কয়েকদিন থাকবো। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা বললে তো তুই বুঝবি না। হ্যাঁ করে তাকিয়ে থাকবি। এত করে বললাম সায়েন্স পড়তে। অঙ্ক পারি না যে। অঙ্ক না পারার কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কদের বাইরে না। কাঁদিস না, বাসায় যে আমি ভালো আছি। তিনি যে ভালো আছেন তা কিন্তু না। রোজ রাতে একই ব্যাপার ঘটছে। খেয়ে দিয়ে ঘুমোতে যান, মাঝরাতে ঘুম ভেঙে দেখেন শূন্যে ভাসছেন। তখন আতঙ্কে অস্থির হওয়া ছাড়া পথ থাকে না। তিনি ইচ্ছে করলে নিচে নামতে পারেন না। নিচে কিভাবে নামেন তাও জানেন না। রাতটা তার অঘুমেই কাটে। তিনি ঘুমোতে যান দিনে।
এমন যদি হতো তিনি দিনরাত সারাক্ষণ এই শূন্যে ভাসছেন, তাহলেও একটা কথা ছিল। নিজেকে সান্ত্বনা দিতে পারতেন যে কোনো এক অদ্ভুত প্রক্রিয়ায় তার ভর শূন্য হয়ে গেছে। ব্যাপারটা সেরকম না। এমন কেউ এখানে নেই যে তিনি সাহায্যের জন্য তার কাছে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যান সাহেবও কিছু লিখছেন না। হয়তো ভেবেছেন পাগলের চিঠি, কে আর কষ্ট করে পাগলের চিঠির জবাব দেয়। 9 দিনের মাথায় অমরবাবু চিঠির জবাব দিলেন। অতি ভদ্র চিঠি। চেয়ারম্যান সাহেব বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখেছেন, জনাব, আপনার চিঠি কৌতূহল নিয়ে পড়লাম। আপনি বিজ্ঞানের শিক্ষক, কাজে বুঝতে পারছেন আপনি যে বিষয়ের অবতারণা করছেন তা বিজ্ঞান স্বীকার করে না। আপনি যদি আমার অফিসে এসে শূন্যে ভাসতে থাকেন তাহলেও আমি বিশ্বাস করব না। ভাববো এর পেছনে ম্যাজিকের কোনো কৌশল কাজ করছে। আপনি নিশ্চয়ই জানেন জাদুকররা শূন্যে ভাষার খেলা সবসময় দেখায়। যাই হোক, আপনার চিঠি পড়ে আমার ধারণা হয়েছে যে আপনার সমস্যাটি মানসিক। আপনি মনে মনে ভাবছেন শূন্যে ভাসছেন, আসলে ভাসছেন না। সবচেয়ে ভালো হয় যদি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। একমাত্র তিনিই আপনাকে সাহায্য করতে পারেন। আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বিনীত এস আলী, MSc PhD FRS। অমরবাবু মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবার ব্যাপারে কোনো গুরুত্ব দিলেন না, কারণ তিনি জানেন বিষয়টা সত্যি। তিনি 2-1টা ছোটোখাটো পরীক্ষা করে বিষয়ে নিশ্চিত হয়েছেন। যেমন স্কুল থেকে লাল রঙের চক নিয়ে এসেছিলেন। শূন্যে উঠে যাবার পর সেই লাল রঙের চক দিয়ে ছাদে বড় বড় করে লিখলেন, হে পরম পিতা ঈশ্বর, তুমি আমাকে দয়া করো। তোমার অপার রহস্যের খানিকটা আমাকে দেখতে দাও। আমি অন্ধ, তুমি আমাকে পথ দেখাও। জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রজ্বলিত করো। পথ দেখাও পরম পিতা। আরও অনেক কিছুই লেখার ইচ্ছা ছিল, চক ফুরিয়ে যাওয়ায় লেখা হলো না। এই লেখাটা ছাদে আছে, তিনি তাকালেই দেখতে পান। এমন যদি হতো লেখাটা তিনি একা দেখতে পাচ্ছেন তাহলেও বুঝে যেত সমস্যাটার মানে, কিন্তু তা তো না। অন্যরাও লেখা পড়তে পারছে। গতকাল বিকেলে হেডমাস্টার সাহেব তাকে দেখতে এসে হঠাৎ করেই বিস্মিত হয়ে বললেন, ছাদে এসব কী লেখা? প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীত ছাদে লিখলেন কেন? শুয়ে শুয়ে যাতে পড়তে পারি এই জন্যে। লিখলেন কীভাবে, মই দিয়ে উঠছিলেন নাকি? আপনার তো ছুটি শেষ হয়ে গেল, আপনি কি ছুটি আরও বাড়াতে চান? জি না। আপনি বরং আরও কয়েকদিন ছুটি নিন। শরীরটা এখনও সেরেছে বলেও মনে হয় না। আপনাকে খুব দুর্বল লাগছে। আমার শরীর যা আছে তাই থাকবে স্যার, ভালো হবে না। এইসব কী ধরনের কথা? কোনো ডাক্তারকে কি দেখিয়েছেন? জি না। ডাক্তার দেখাতে হবে। ডাক্তার না দেখালে কিভাবে হবে? বিধিবাবুকে দেখান। বিধিবাবু ওই LMF হলেও ভালো ডাক্তার, যে কোনো বড় ডাক্তারের কান টেনে নিতে পারে। বিধিবাবুকে দেখানোর কথা মনে থাকবে? জি স্যার, থাকবে। না, আপনার মনে থাকবে না। আমি বরং নিয়ে আসব। আমার ছোটো মেয়েটার জ্বর, বিধুবাবুকে বাসায় আসতে বলেছি, এলে আপনার কাছে পাঠিয়ে দেব। জি আচ্ছা। এখন তাহলে উঠি অমরবাবু। একটু বসুন স্যার। আপনাকে একটা কথা বলতে চাচ্ছি স্যার, যদি কিছু মনে না করেন। বলুন, কি বলবেন? মনে করা করার কি আছে? আমি শূন্যে ভাসতে পারি। বুঝতে পারলাম না, কি বলছেন? আপনি শূন্য উঠে যেতে পারেন? হ্যাঁ। আচ্ছা। ছাদের লেখাগুলি শূন্যে ভাসতে ভাসতে লেখা। আচ্ছা। আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি স্যার এই জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। ছেলেবেলায় হয়তো বলেছি, জ্ঞান হবার পর থেকে বলিনি। আমি বিধিবাবুকে পাঠিয়ে দেব। আচ্ছা। ওনাকে শূন্য ভাষার ব্যাপারটা বলার দরকার নেই, জানা যাই হবে, মানে লোকজন হাসাহাসি করতে পারে। আমি আপনাকেই খোলাখুলি বলেছি, আর কাউকে বলিনি। ভালো করেছেন, খুব ভালো। বিধিবাবু এসে খানিকক্ষণ গল্প করে যাবার সময় ঘুমের ওষুধ দিয়ে গেলেন। বললেন, দুঃস্বপ্ন না দেখার একটাই পথ, গভীর নিদ্রা। নিদ্রা পাতলা হলেই মানুষ দুঃস্বপ্ন দেখে। আমি ওই ফেনোবারবিটন ট্যাবলেট দিয়ে যাচ্ছি, শোবার আগে 2টা করে খাবেন। অমরবাবু 2টো ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। তবে ঘুমোতে যাবার আগে এক কাণ্ড করলেন। কালীপদকে বললেন লম্বা একাছি দড়ি নিয়ে তাকে খুব ভালো করে চৌকির সঙ্গে বেঁধে রাখতে। কালীপদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। তোমাকে যা করতে বলেছি করো, ব্যাপারটা কি পরে বুঝিয়ে বলবো। লম্বা দেখে এক গাছি দড়ি আনো, শক্ত করে আমাকে চৌকির সঙ্গে বাঁধো। অমরবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ট্যাবলেটের কারণে তার গাঢ় নিদ্রা হলো। ঘুম ভাঙল বেলা ওঠার পর। তিনি দেখলেন এখনও চৌকির সঙ্গে বাঁধা আছেন, তবে চৌকি আগের জায়গায় নেই, ঘরের মাঝামাঝি চলে এসেছে। তার একটি মানে চৌকি নিয়েই তিনি শূন্যে ভেসেছেন। নামার সময় চৌকি আগের জায়গায় নামেনি, স্থান পরিবর্তন হয়েছে। তিনি সেদিনই বিছানাপত্র নিয়ে বাড়িতে চলে এলেন। অতসী তাকে দেখে কেঁদে ফেলল। নাকে কাঁদছিস কেন?
কি হয়েছে? তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? কি ভয়ঙ্কর রোগা হয়ে গেছো। ভালো ঘুম হচ্ছে না, এই জন্যই শরীর খারাপ হয়েছে। এতে নাকে কাদার কি হলো? সবাই বলা বলি করছে তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। কালীপদ নাকি রোজ রাতে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। কি যন্ত্রণা! একবারই বাঁধতে বলেছিলাম, এর মধ্যে এই গল্প ছড়িয়ে গেছে। তোমার কি হয়েছে বাবা, বলো তো। কিছু হয়নি। অমরবাবু 6 দিন বাড়িতে থাকলেন। এই 6 দিনে একটি গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করলেন। শূন্য ভাষার ব্যাপারটা তিনি একা একা থাকার সময় ঘটে, অন্য কেউ তার সঙ্গে ঘুমোলে ঘটে না। যে কত তার স্ত্রী তার সঙ্গে ঘুমিয়েছেন, সে কত রাত তিনি শূন্যে ভাসেননি। দুরাত ছিলেন একা একা, দুরাতেই শূন্যে উঠে গেছেন। পূজার ছুটির পর স্কুল নিয়মিত শুরু হলো। তিনি স্কুলে গেলেন না, লম্বা ছুটির দরখাস্ত করলেন। আবার বাড়ি ছেড়ে বাস করতে শুরু করলেন স্কুলের ঘরে। দীর্ঘদিন বাড়িতে থাকতে তার ভালো লাগে না। শূন্য ভাষার ব্যাপারটা রোজ ঘটতে লাগলো, আগের চেয়ে অনেক বেশি ঘটতে লাগলো। এখন বিছানায় শোয়া মাত্র শূন্যে উঠে যান, সারা রাত সেখানেই কাটে। শেষ রাতের দিকে নিচে নেমে আসেন। ব্যাপারটা ঘটে শুধু রাতে, দিনে ঘটে না, এবং অন্য কোনো ব্যক্তির সামনেও ঘটে না। হেড স্যার এবং ইদ্রিস স্যার পরপর দুরাত অমরবাবুর ঘরে জেগে বসেছিলেন, দেখার জন্য যে ব্যাপারটা কি। তারা মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। লাভ হয়নি, কিছুই দেখেননি। হেড স্যার বললেন ব্যাপারটা পুরোপুরি মানসিক। আপনার কি ধারণা আমি পাগল হয়ে গেছি? না, তা না, পাগল হবেন কেন? তবুও আমার ধারণা ব্যাপারটা আপনার মনে ঘটেছে। একবার ঢাকায় চলুন না, একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি। না, ক্ষতি তো কিছু নেই, চলুন। আমি যেতে যাচ্ছি না স্যার, কারণ আমি জানি ব্যাপারটা সত্যি। সত্যি না হলে ছাদে এই লেখাগুলো আমি কিভাবে লিখলাম? দেখছেন তো ঘরে কোনো মই নেই। আপনারা ঘরের বাইরে গিয়ে দাঁড়ান, আমি আবার শূন্য উঠে ছাদে একটা লেখা লিখব। তার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আপনি আমাদের সামনে ব্যাপারটা পারছেন না কেন? আমি জানি না, জানলে বলতাম। জানার চেষ্টা করছি। এত ভাবাভাবির দরকার নেই, আপনি আমার সঙ্গে ঢাকা চলুন। 2 দিনের ব্যাপার, যাবো, ডাক্তার দেখাবো, চলে আসবো। আমার একটা অনুরোধ রাখুন প্লিজ। আপনার হয়তো লাভ হবে না, কিন্তু ক্ষতি তো কিছু হবে না। অমরবাবু ঢাকায় গেলেন। একজন অতি বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘ সময় ধরে তাকে নানান প্রশ্ন করলেন। পরপর কয়েকদিন তার কাছে যেতে হলো। শেষ দিনে বিশেষজ্ঞ ভদ্রলোক বললেন, আপনার যা হয়েছে তা একটা রোগ। এর উৎপত্তি হচ্ছে অবসেশনে। বিজ্ঞানের প্রতি আপনার তীব্র অনুরাগ, সে অনুরাগ রূপান্তরিত হয়েছে অবসেশনে। কেউ যখন বিজ্ঞানকে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, তখন আপনি তীব্র আঘাত পান। এই আঘাত আপনি পেয়েছেন আপনার অতি নিকটজনের কাছ থেকে। যেমন ধরুন, আপনার কন্যা, সে বিজ্ঞান পড়েনি, আর্টস পড়ছে। এই তীব্র আঘাত আপনার মন গ্রহণ করতে পারেনি। আপনার অবচেতন মন ভাবতে শুরু করেছে বিজ্ঞানের সূত্র অভ্রান্ত নয়, ভুল সূত্রও আছে, মাধ্যাকর্ষণ সূত্রও আছে। একসময় অবচেতন মনের ধারণা সঞ্চারিত হয়েছে চেতন মনে। বুঝতে পারছেন? জি না। মোদ্দা কথা হলো আপনার রোগটা মনে। না, আমি নিজে বিজ্ঞানের শিক্ষক। আমি খুব ঠান্ডা মাথায় বিবেচনা করেছি। আমি যে শূন্য উঠতে পারি এটা ভুল না, পরীক্ষিত সত্য। মোটেও পরীক্ষিত সত্য নয়। আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি দেখেনি যে আপনি শূন্যে আসছেন। দেখলেও কথা ছিল, কেউ কি দেখেছে? জি না। আমি ট্রাঙ্কুইলাইজার জাতীয় কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খাবেন, ব্যায়াম করবেন, মন প্রফুল্ল রাখবেন, বিজ্ঞান নিয়ে কোনো পড়াশোনা করবেন না। আপনি আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু আমি যা বলছি সত্য বলছি। ব্যাপারটা হয়তো আপনার কাছে সত্যি, কিন্তু সবার কাছে নয়। আপনি খুব ঠান্ডা মাথায় বিচার করলেও এই সিদ্ধান্তে আসবেন। অমরবাবু ভগ্ন হৃদয়ে রূপেশ্বরে ফিরে এলেন। স্কুলে যোগ দিলেন না। কিছুদিনের মধ্যেই মাথা খারাপের সব লক্ষণ তার মধ্যে একে একে দেখা দিতে লাগলো। বিড় করে কথা বলেন, একা একা হাঁটেন। হাঁটার সময় দৃষ্টি থাকে আকাশের দিকে। নিতান্ত অপরিচিত কাউকে দেখলে থমকে দাঁড়িয়ে যান। শান্ত গলায় বলেন, কিছু মনে করবেন না, আপনি কি নিউটনের গতিসূত্র জানেন? পাগলের অনেক রকম চিকিৎসা করানো হলো, কোনো লাভ হলো না, বরং লক্ষণগুলি আরও প্রকট হওয়া শুরু করলো। গভীর রাতে ছাত্রদের বাড়িতে উপস্থিত হয়ে উঁচু গলায় ডাকেন, জব্বার, ও জব্বার, উঠে আয় তো বাবা, খুব দরকার। নিউটনের সূত্র মনে আছে? ভালো করে পড়, এসএসসি দিতে আসবে। সাথে অঙ্ক থাকবে। ভূমি থেকে 10 ফুট উচ্চতায় 1 গ্রাম ভর বিশিষ্ট একটি আপেল ছাড়িয়া দিলে তার গতিবেগ 5 ফুট উচ্চতায় কত হইবে? অঙ্কটা চট করে কর। মধ্যাকর্ষণজনিত ত্বরণ কত মনে আছে তো? আমাদের সমাজ পাগলদের প্রতি খুব নিষ্ঠুর আচরণ করে। অমরবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বছরখানেক না ঘুরতেই দেখা গেল ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখে বলছে, নিউটনের সূত্রটা যেন কি? অমরবাবু দাঁত মুখ খিচিয়ে এদের তাড়া করছেন। তারা খুব মজা পেয়ে হাসছে।
কারণ তারা জানে পাগলরা শিশুদের তাড়া করে ঠিকই, কখনো আক্রমণ করে না। পৌষের শুরু, জাকিয়ে শীত পড়েছে। এই শীতেও খালি গায়ে শুধু একটি ধুতি কোমরে পেঁচিয়ে অমরবাবু রাস্তায় রাস্তায় হাঁটেন। নিউটনের সূত্র মনে আছে কিনা এই প্রশ্ন তিনি এখন আর কোনো মানুষকে করেন না, পশু পাখি কীট পতঙ্গদের করেন। তারা প্রশ্নের উত্তর সঙ্গত কারণেই দেয় না। তিনি তখন ক্ষেপে যান। রাত 10টার মতো বাজে, কনকনে শীত। অমরবাবু দাঁড়িয়ে আছেন কাঁঠাল গাছের নিচে। কাঁঠাল গাছের ডালে কয়েকটা বাদুড় ঝুলছে। তিনি বাদুড়গুলিকে নিউটনের সূত্র সম্পর্কে বলছেন। তখনই দেখা গেল হারিকেন হাতে হেড স্যার আসছেন। কাঁঠাল গাছের কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন। অমরবাবুর দিকে তাকিয়ে দুঃখিত গলায় বললেন, কে অমর? জি স্যার। কি করছেন? বাদুড়গুলির সঙ্গে কথা বলছিলাম স্যার। ও আচ্ছা, এদের সঙ্গে কথা বললে মনটা হালকা হয়, ওদের নিউটনের সূত্রগুলি বুঝিয়ে দিচ্ছিলাম। এই শীতে বাইরে ঘুরছেন, বাসায় গিয়ে ঘুমান। ঘুম আসে না স্যার। অমরবাবু, এখনও কি আপনি শূন্যে ভাসেন? জি না, ঢাকা থেকে আসার পর আর ভাসিনি। যদি আবার কখনো ভাসতে পারি আপনাকে বলবো। আমার এখানে থাকতে ইচ্ছে করে না, ভাসতে ভাসতে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। দূরে কোথায়? মহাশূন্যে, অসীম দূরত্বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ছাড়িয়ে। আচ্ছা, যাওয়ার আগে আমি আপনাকে খবর দিয়ে যাব। আচ্ছা। শীত কেটে গিয়ে বর্ষা এসে গেল। অমরবাবু লোকালয় প্রায় ত্যাগ করলেন। বেশিরভাগ সময় বনে জঙ্গলে থাকেন। রূপেশ্বরের পাশের গ্রাম হলদিয়ায় ঘন বন আছে। এখন ওই বনেই তার আস্তানা। তার মেয়ে অতসী প্রায় তাকে খুঁজতে খুঁজতে আসে, পায় না। মেয়েটা বনে বনে ঘুরে এবং কাঁদে। তিনি 4-5 দিন পর পর একবার বের হয়ে আসেন। তাকে দেখে আগের অমরবাবু বলে চেনার কোনো উপায় নেই, যেন মানুষ না প্রেত বিশেষ। মাথা ভর্তি বিরাট চুল, বড় বড় দাড়ি, হাতের নখগুলি বড় হতে হতে পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। স্বভাব চরিত্রে হয়েছে ভয়ঙ্কর। মানুষ দেখলে কামড়াতে আসেন, ইট পাথর ছুঁড়েন। একবার স্থানীয় পোস্টমাস্টারকে গলা টিপে প্রায় মেরে ফেলতেই বসেছিলেন। সবাই তাকে এড়িয়ে চলে। অতসীর বিয়ে হয়ে গেছে, সেও এখন আর বাবার খোঁজে আসে না। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কার্তিক মাস, অল্প স্বল্প শীত পড়ছে। 11টার মতো বাজে। হেড স্যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। হঠাৎ শুনলেন উঠান থেকে অমরবাবু ডাকছেন, স্যার, স্যার জেগে আছেন? কে? স্যার, আমি অমর, একটু বাইরে আসবেন? হেড স্যার অবাক হয়ে বিছানায় উঠে বসলেন। তার স্ত্রী বললেন, খবরদার তুমি বেরোতে পারবে না, পাগল মানুষ কি না কি করে বসে ঘুমাও। একটু বাইরে আসুন স্যার, খুব দরকার, খুব বেশি দরকার। হেড স্যার ভয়ে ভয়ে বাইরে এলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বাড়ির সামনের আম গাছের সামান্য উচ্চতায় অমরবাবু ভাসছেন। অবিশ্বাস্য আর অকল্পনীয় দৃশ্য। একটা মানুষ অবলীলায় শূন্যে ভাসছে। তার জন্য পাখিদের মতো তাকে ডানা ঝাপটাতে হচ্ছে না। স্যার দেখুন, আমি ভাসছি। ফকফকা চাঁদের আলো, দিনের আলোর মতো সব দেখা যাচ্ছে। তিনি পরিষ্কার দেখছেন অমরবাবু শূন্যে ভাসছেন। কি আশ্চর্য! স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আজ হঠাৎ করে শূন্যে উঠে গেলাম। বন থেকে বের হয়ে রূপেশ্বরের দিকে আসছি। হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল। দেখতে দেখতে 10-12 ফুট উঠে গেলাম। প্রথমেই ভাবলাম আপনাকে দেখিয়ে আসি, ভাসতে ভাসতে আসলাম। আর কেউ দেখেনি? না, কয়েকটা কুকুর দেখেছে। ওরা ভয় পেয়ে খুব চিৎকার করছিল। এরকম দেখে তো অভ্যাস নেই। আপনার কি বিশেষ হচ্ছে স্যার? হ্যাঁ হচ্ছে। আমি ঠিক করেছি ভাসতে ভাসতে মহাশূন্যেই মিলিয়ে যাব। আচ্ছা। আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল, সারাক্ষণ ব্যথা করত। এখন ব্যথাও নেই। আগে কাউকে চিনতে পারতাম না, এখন পারছি। শুনে ভালো লাগছে অমরবাবু। অন্য একটা কারণেও মনে খুব শান্তি পাচ্ছি। কারণটা বলি, মহাশূন্যে ভাষার রহস্যটাও ধরে ফেলেছি। রহস্যটা কি? রহস্যটা খুব সাধারণ। এতদিন কেন ধরতে পারিনি কে জানে। তবে স্যার আপনাকে রহস্যটা বলবো না। বললে আপনি শিখে যাবেন। তখন দেখা যাবে সবাই শূন্যে ভাসছে। এটা ঠিক না, প্রকৃতি তা চায় না। স্যার যাই। অমরবাবু উপরে উঠতে লাগলেন, অনেক উঁচুতে। একসময় তাকে কালো বিন্দুর মতো দেখাতে লাগলো। হেড স্যারের স্ত্রী হারিকেন হাতে বারান্দায় এসে ভীত গলায় বললেন, কি ব্যাপার, পাগলটা কোথায়? চলে গেছে। তুমি বাইরে কেন? ভেতরে এসে ঘুমাও। তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। অমরবাবুকে এরপর আর কেউ এই অঞ্চলে দেখেননি।
হেড স্যার সেই রাত্রির কথা কাউকে বলেননি। কেউ তার কথা বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে। আর একবার পাগল ভাবতে শুরু করলে শেষ পর্যন্ত পাগল হতেই হয়। এটা তো তিনি নিজের চোখেই দেখেছেন। সকাল 7:30। শওকত সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছেন। তার সামনে একটা মোড়ায় পানি ভর্তি একটা মগ, পানির মগে হেলান দেওয়া ছোট্ট একটা আয়না। আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা না দিয়ে তাকে দাঁড় করানো যায় না। শওকত সাহেব মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছেন। দাড়ি শেভ করবেন। 45 বছরের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়। ইচ্ছা করলেই রেজারের একটানায় দাড়ি কাটা যায় না। মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়। একসময় দাড়ি নরম হবে, তখন কাটতে হবে। দাড়ি নরম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হবার পর শওকত সাহেব রেজার দিয়ে একটা টান দিতেই তার গাল কেটে গেল। রক্তক মনে হয় কেটেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। শওকত সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন। কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাভজন ট্যাভজন কিছু আছে কিনা কে জানে। কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না। সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময়, সবাই কাজ নিয়ে থাকে। কি দরকার বিরক্ত করে। এই 1 মাসে 4 বার গাল কাটল। আয়নাটাই সমস্যা করছে। পুরানো আয়না, পাড়া নষ্ট হয়ে গেছে, কিছুই পরিষ্কার দেখা যায় না। একটা ছোট আয়না কেনার কথা তিনি তার স্ত্রী মনোয়ারাকে কয়েকবার বলেছেন। মনোয়ারা এখনও কিনে উঠতে পারেনি। তার বোধহয় মনে থাকে না, মনে থাকার কথাও না। আয়নাটা শওকত সাহেব একাই ব্যবহার করেন। বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজেই হাত আয়নাটার যে পাড়া উঠে গেছে মনোয়ারার তা জানার কথা না। আর জানলেও কি সবসময় সব কথা মনে থাকে? শওকত সাহেব নিজেই কতবার ভেবেছেন অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনে নেবেন। অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না। আয়না কেনার কথা মনেই পড়ছে না। মনে পড়ে শুধু দাড়ি শেভ করার সময়। শোবার ঘর থেকে শওকত সাহেবের বড় মেয়ে ইরা বের হলো। সে এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে, সেজন্যই সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। শওকত সাহেব বললেন, মা, ঘরে স্যাভলন আছে? জানি না বাবা। সে যেরকম ব্যস্তভাবে বারান্দে এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতে আবার ঘরে ঢুকে গেল। বাবার দিকে ভালো মতো তাকালোও না। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য শওকত সাহেব গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকালেন। আশ্চর্য কাণ্ড! আয়নাতে দেখা যাচ্ছে ছোট একটা মেয়ে বসে আছে, আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেনি করা, দুদিকে 2টা বেনি ঝুলছে। 2টা বেনিতে 2 রঙের ফিতা, একটা লাল একটা সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটো বিষণ্ণ। মেয়েটা কে? শওকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্য বাচ্চা একটা কাজের মেয়ে রাখা হয়েছে। সে বারান্দায় তার পেছনে বসে আছে, তিনি এতক্ষণ লক্ষ্য করেননি। বারান্দায় তার পেছনে কেউ নেই, পুরো বারান্দা ফাঁকা। তাহলে আয়নায় মেয়েটা এলো কোত্থেকে? শওকত সাহেব আবার আয়নার দিকে তাকালেন। ওই তো মেয়েটা বসে আছে, তার রোগা রোগা ফর্সা পা দেখা যাচ্ছে, পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে এলো। শওকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল, আপনার গাল কেটে গেছে, রক্ত পড়ছে। শওকত সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। না, কেউ নেই। তার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার ট্যাপার দেখতে পায়। এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা, চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? শওকত সাহেব আয়নার দিকে তাকালেন না। আয়না হাতে ঘরে ঢুকে গেলেন। নিজের শোবার ঘরের টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন। তারপরই মনে হলো কি দরকার, সব কিছুই সবাইকে বলে বেড়াতে হবে তা তো না। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারো সঙ্গে তার কথা বলতে ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে চেষ্টা করেন, সেটা সম্ভব হয় না। অকারণে নানান কথা বলতে হয়। যত না কাজের কথা তার চেয়ে বেশি অকাজের কথা। অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার। ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার। অকারণে রাজ্যের কথা বললে মাথা ঠান্ডা থাকে না, কেউ সেটা বোঝে না।
সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খাজুরে আলাপ করবেই। কি হি শওকত সাহেব, মুখটা এমন শুকনো কেন? ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি? আরে আজকে শার্টটা তো ভালো পরেছেন, বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে, রঙে আছেন দেখছি। শওকত ভাই, দেখি চা খাওয়ান, আপনার স্বভাব কাউটা ধরনের হয়ে গেছে, চাটা তো কিছুই খাওয়ান না, আজ কিন্তু ছাড়াছাড়ি নাই। এইসব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান। মাঝে মাঝে হিসাবে গন্ডগোল হয়ে যায়, তার প্রচণ্ড রাগ লাগে। পুরো হিসাব আবার গোড়া থেকে করতে হয়। মনের রাগ তিনি প্রকাশ করেন না, রাগ চাপা রেখে মুখ হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদায় হবে। তিনি তার হিসাব আবার গোড়া থেকে করতে শুরু করবেন। খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানিক হলো শওকত সাহেব আরও বড় ধরনের সমস্যায় পড়েছেন। ব্যাংকে কম্পিউটার চলে এসেছে, এখন থেকে হিসাবপত্রও সব হবে কম্পিউটারে। চ্যাংরা একটা ছেলে, নাম সাজিদুল করিম, সবাইকে কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছে। সবাই শিখে গেছে, কিন্তু শওকত সাহেব কিছুই শিখতে পারেননি। যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সবসময় অতি জটিল মনে হয়। সামান্য ক্যালকুলেটরও তিনি কখনো ঠিকমতো ব্যবহার করতে পারেন না, একটা বেড়াছাড়া হয়ে যায়। তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই। তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন, যন্ত্র কি তা করবে? কেনই বা করবে? ভুলভ্রান্তি করলে বড় সাহেবদের গালি খাবেন, তার চাকরি চলে যাবে। যন্ত্রের তো সেই সমস্যা নেই, যন্ত্রকে কেউ গালিও দেবে না বা তার চাকরিও চলে যাবে না। তারপরেও কেন মানুষ এত যন্ত্র করে? কম্পিউটার তার কাছে অসহ্য লাগছে, অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস। হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে। এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না, বাসায় তিনি কখনো টিভি দেখেন না। যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে, এটা বোধহয় সত্যি। তিনি টিভি পছন্দ করেন না। এখন টিভির মতো একটা জিনিস সবসময় তার টেবিলে থাকবে। অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে, যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হিসাব নিকাশ হবে। অফিস শুরু হয় 9টার সময়। শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে থাকেন। তার টেবিলে পিরিচে ঢাকা 1 গ্লাস পানি থাকে, তিনি পানিটা খান। তারপর 3 বার কুলহু আল্লাহ পরে কাজকর্ম শুরু করেন। এটা তার নিত্যদিনের রুটিন। আজ অফিসে এসে দেখেন সেই চ্যাংরা ছেলেটা সাজিদুল করিম তার টেবিলের সামনের চেয়ারে বসে ভ্রু কুচকে সিগারেট টানছে। পিরিচে ঢাকা পানির গ্লাসটা খালি। সাজিদুল করিম খেয়ে ফেলেছে নিশ্চয়ই। সাজিদুল করিম শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়ালো। স্যার কেমন আছেন? ভালো আছি, আজ আপনার জন্য সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা, জিএম সাহেব খুব রাগারাগি করছিলেন আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না। আজ ঠিক করেছি সারাদিন আপনার সঙ্গেই থাকবো। আচ্ছা, আমরা চা খাই, চা খেয়ে শুরু করি, কি বলেন স্যার? বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন তিনি। সাজিদুল করিম হাসি মুখে বললেন, গতকাল যা যা বলেছিলাম সেসব কি স্যার আপনার মনে আছে? শওকত সাহেবের কিছুই মনে নেই, তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আচ্ছা, একটা ছোটোখাটো ভাইবা হয়ে যাক। স্যার বলুন দেখি, মেগাবাইট ব্যাপারটা কি? মনে নেই। র্যাম কি সেটা মনে আছে? না। মনে না থাকলে নাই, এটা এমন জরুরি ব্যাপার না। মেগাবাইট র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব। একজন মানুষের যেমন স্মৃতিশক্তি থাকে অসাধারণ, আবার কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি সাধারণ মানের। মেগাবাইট হচ্ছে স্মৃতিশক্তির একটা হিসাব। মেগা হলো 10⁶ আর বাইট হলো 10⁶ ভাগের 1 ভাগ। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্যার বুঝতে পারছেন? শওকত সাহেব কিছুই বোঝেননি, তারপরও বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পিউটার হলো আয়নার মতো। আয়নার মতো? হ্যাঁ স্যার, আয়নার মতো। আয়নাতে যেমন হয়, আয়নার সামনে যা থাকে তাই আয়নাতে দেখা যায়, কম্পিউটারও তাই। কম্পিউটারকে আপনি যা দেবেন সে তাই আপনাকে দেখাবে, নিজে থেকে বানিয়ে সে আপনাকে কিচ্ছু দেবে না, তার সেই ক্ষমতা নেই। বুঝতে পারছেন? স্যার এখন আসুন মেমোরি এবং হার্ড ডিস্ক এই দুয়ের ভেতরের পার্থক্যটা আপনাকে বুঝিয়ে বলি। আমার কথা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ। শওকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না। আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা মনে পড়ে গেছে। ব্যাপারটা কি? আয়নার ভেতরে ছোট মেলা এলো কিভাবে? মেয়েটা কে? তার নামই বা কি? বেয়ারা চা নিয়ে এসেছে। শওকত সাহেব চায়ের কাপে অন্যমনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন। স্যার। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো। তাহলে আসুন কম্পিউটারের ফাইল কিভাবে খুলতে হয় আপনাকে বলি। শুধু মুখে বললে হবে না, হাতে কলমে দেখাতে হবে। হার্ড ডিস্ক হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট, সব ফাইল আছে হার্ড ডিস্কে। সেখান থেকে একটা বিশেষ ফাইল কিভাবে বের করব?
বিকেল 4টা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে ঘটঘট করলেন। লাভের মধ্যে লাভ হলো তার মাথা ধরে গেল, প্রচণ্ড মাথা ধরা। সাজিদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ কিছু পৃথিবীতে তৈরি হয়নি। স্যার, আজ এই পর্যন্ত থাক, কাল আবার নতুন করে শুরু করবো, আচ্ছা? অফিস থেকে বেরুবার আগে জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠালেন। শওকত সাহেবের বুক কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান। যদিও ভদ্রলোক অত্যন্ত মিষ্টভাষী, হাসি মুখ ছাড়া কথাই বলতে পারেন না। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, কেমন আছেন শওকত সাহেব? জি স্যার, ভালো। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? জি না স্যার। দেখে অবশ্য মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার কতদূর হলো? আমি সাজিদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি। তাকে বলেছি, তুমি কেমন ছেলে, সামান্য একটা জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না। তার দোষ নেই স্যার, সে চেষ্টার ত্রুটি করছে না। আসলে আমি শিখতে পারছি না। পারছেন না কেন? বুঝতে পারছেন না স্যার। কম্পিউটার তো আর ছেলে খেলা। 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার দিয়ে খেলছে, আপনি পারবেন না কেন? আপনাকে তো পারতেই হবে। পুরোনো দিনের মতো কাগজে কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করবেন হাতে আছে 5, তা তো হবে না। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যা হবে সব কম্পিউটারে হবে। জি স্যার। নতুন টেকনোলজি যারা নিতে পারবে না তাদের তো আমাদের প্রয়োজন নেই। ডারউইনের সেই থিওরি সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে। এটা এমন কিছু না, আপনার নিজের ভেতরেও শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনো দিন শিখতে পারবেন না, তাহলে তো কোনো দিনই শিখতে পারবেন না, ঠিক কি না? জি স্যার, ঠিক। আচ্ছা, আজ তাহলে যান। বেরুবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন। ডান চোখের উপর কপাল সুপুরির মতো ফুলে উঠল। মাথা ধরাটা আরও বাড়ল। শওকত সাহেব মাথা ধরা নিয়েই বাসায় ফিরলেন। বাসা খালি, শুধু কাজের বুয়া আছে। বাকি সবাই নাকি বিয়ে বাড়িতে গেছে, ফিরতে রাত হবে। আবার না ফেরার সম্ভাবনাও আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না। তাকে কেউ কিছু বলেনি, বলার প্রয়োজন মনে করেনি। তিনি হাত মুখ ধুয়ে বারান্দার ইজি চেয়ারে চোখ বন্ধ করে রইলেন। এতে যদি মাথা ধরাটা কমে। ইদানিং তার ঘন ঘন মাথা ধরছে। চোখ আরও খারাপ করছে কিনা কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়, যেতে ইচ্ছে করছে না। ডাক্তারের কাছে যাওয়া মানে টাকার খেলা। ডাক্তারের ভিজিট, নতুন চশমা, নতুন ফ্রেম। কাজের বুয়া তাকে নাস্তায় দিয়ে গেল। একটা পিরিচে কয়েক টুকরা পেঁপে, আধ বাটি মুড়ি এবং সরপরা চা। পেঁপেটা খেতে তিতা তিতা লাগলো, মুড়ি মিহিয়ে গেছে, দাঁতের চাপে রবারের মতো চ্যাপটা হয়ে যাচ্ছে। তার প্রচণ্ড খিদে লেগেছিল। তিনি তিতা পেঁপে এবং মিয়ান্না মুড়ি সবটাই খেয়ে নিলেন। চা খেলেন। গরম চা খেয়ে মাথা ধরাটা কমবে ভেবেছিলেন, কমল না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দা জানে না। তার চা সবসময় হয় কুসুম গরম। শওকত সাহেব মাথা ধরার ট্যাবলেটের খোঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল না। ড্রয়ারের ভেতর হাত আয়নাটা ঢোকানো। মনোয়ারা নিশ্চয়ই রেখে দিয়েছে। আচ্ছা, আয়নার ভেতর মেয়েটা কি এখনো আছে? শওকত সাহেব আয়না হাতে নিলেন, অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য, মেয়েটা তো আছে। আগেরবার বসেছিল, এখন দাঁড়িয়ে আছে, আগের ফ্রকটাই গায়ে। মেয়েটা খুব সুন্দর তো, গাল, মুখ, মায়া মায়া চেহারা। বয়স কত হবে? 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পুঁথির মালা। মালাটা আগে লক্ষ্য করেননি। শওকত সাহেব নিচু গলায় বললেন, তোমার নাম কি? চিত্রলেখা। বাহ, সুন্দর নাম। আপনার কপালে কি হয়েছে? ব্যথা পেয়েছি। জিএম সাহেবের ঘর থেকে বের হওয়ার সময় দরজায় ধাক্কা খেলাম। খুব বেশি ব্যথা? খুব বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। স্কুলে যাও না? না। আয়নার ভেতরে তুমি এলে কি করে? তাও জানি না। তোমার বাবা মা তারা কোথায়? জানি না। তোমার মা বাবা আছেন তো? আছেন না? জানি না। তুমি কি একাই থাকো? শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। বুকের ওপর দুটি হাত আড়াআড়ি করে রাখা। মনে হয় তার শীত লাগছে, অথচ এটা চৈত্র মাস, শীত লাগার কোনো কারণ নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে আছেন।
মাথার উপর ফ্যান ঘুরছে, তার বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছো কেন? শীত লাগছে নাকি? হ্যাঁ, এখানে খুব শীত। তোমার কি গরম কাপড় নেই? না। তোমার এই একটাই জামা? হ্যাঁ। আমাকে তুমি চেনো? চিনি। আমি কে বলো তো? তা বলতে পারি না। আমার নাম জানো? আপনি তো আপনার নাম বলেননি, জানবো কিভাবে? আমার নাম শওকত, শওকত আলী। আচ্ছা। আমার 3 মেয়ে। ছেলে নেই? না, ছেলে নেই। আপনার মেয়েরা কোথায়? বিয়ে বাড়িতে গেছে। কার বিয়ে? কার বিয়ে আমি ঠিক জানি না, আমাকে বলেনি। আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, সবচেয়ে ছোটটার নাম কল্পনা। ওদের নামে কোনো মিল নেই কেন? সবাই তো মিল দিয়ে দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হয় মীরা, ছোটটার নাম হয় নীরা। ওদের মা নাম রেখেছে, মিল দিতে ভুলে গেছে। আপনি নাম রাখেননি কেন? আমিও রেখেছিলাম, আমার নাম কারো পছন্দ হয়নি। আপনি কি নাম রেখেছিলেন? বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া, মহিষী নারীর নামে নাম। তার মা পছন্দ করেনি। তার মার দোষ নেই, পুরনো দিনের নাম তো, এই জন্য পছন্দ হয়নি। বেগম রোকেয়া কে? তোমাকে বললাম না, মহিষী নারী। রংপুরের পায়রাবন্দর গ্রামে জন্মেছিলেন। মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপাত করেছিলেন। তুমি তার নাম শোনোনি? জি না। কলিং বেল বেজে উঠল। শওকত সাহেব আতকে উঠলেন। ওরা বোধহয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য গেলেন। ওদের সামনে আয়না বের করার কোনো দরকার নেই। তারা কি না কি মনে করবে, দরকার কি? অবশ্য আয়নায় তিনি নিজেও কিছু দেখছেন না। সম্ভবত এটা তার কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন তখন তাদের অবনীসায় স্কুলের সামনের বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন। কেউ দেখে ফেললে খুব লজ্জা পেতেন। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। অবনী স্যার তাকে দেখে খুব লজ্জা পেয়ে বললেন, সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটবি না, খুব সাপের উপদ্রব। তার পরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেলেন। তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেল। কে জানে তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী ও মেয়েরা হয়তো তাকে পাবনার মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে আসবে। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে। টাকা বেশি লাগলে ভর্তি নাও করাতে পারে। হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালা বন্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল পুষতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে হয়, এতে দোষ হয় না। পাগল তো আর মানুষ না, তারা বোধশক্তিহীন জন্তুর মতোই। মনোয়ারা বিয়ে বাড়ি থেকে মেয়েদের নিয়ে ফেরেননি। মেজমের মাস্টার এসেছে। শওকত সাহেব বললেন, ওরা কেউ বাসায় নেই, বিয়ে বাড়িতে গেছে। আপনি বসেন, চা খান। আচ্ছা, চা এক কাপ খেয়েই যাই। শওকত সাহেব বুয়াকে চায়ের কথা বলে সে শুকনো মুখে মাস্টারের সামনে বসে রইলেন। তার মেজাজ একটু খারাপ হলো। মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতে হবে, টুকটাক কথা বলতে হবে। আপনার গালে কি হয়েছে? দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে। আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না। নতুন একটা কিনে নেন না কেন? ইরার মাকে বলেছি, ও সময় করতে পারে না। আপনার ছাত্রী পড়াশোনা কেমন করছে? ভালো, ম্যাথে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্স সাবজেক্ট সবই দেখি, ফিজিক্স, কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছে। শুধু চা না, পিরিচে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে তিতা পেঁপে এবং মিয়ান্না মুড়ি খাচ্ছেন। প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করে খায়। শওকত সাহেব কথা বলার আর কিছু খুঁজে পাচ্ছেন না। একবার ভাবলেন আয়নার ব্যাপারটা নিয়ে কথা বলবেন, নিজেকে সামলালেন, কি দরকার। মাস্টার সাহেব। জি? আপনি তো সায়েন্সের টিচার, আয়নাতে যে ছবি দেখা যায় কিভাবে দেখা যায়? আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। কোনো বস্তু যদি আয়নার সামনে না থাকে তাহলে তো তার ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? তাহা তো বটেই। এটা জিজ্ঞেস করছেন কেন? এমনি, কোনো কারণ নেই, কথার কথা, কিছু মনে করবেন না। পরদিন অফিসে যাওয়ার সময় শওকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে নিলেন। কেন নিলেন নিজেও ঠিক জানেন না। অফিসের ড্রয়ারে আয়না রেখে সাজিদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘটঘট করতে লাগলেন।
কিভাবে উইন্ডো খুলে সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যে সব গুবলেট করে দিচ্ছেন তার জন্য সাজিদুল করিম একটুও রাগ করছে না। একই জিনিস বারবার করে বলছে, এমনভাবে কথা বলছে যেন তিনি বয়স্ক একজন মানুষ না, বাচ্চা একটা ছেলে। সাজিদুল করিম বলল, স্যার আসুন আমরা একটু রেস্ট নিই, চা খাই, তারপর আবার শুরু করব। আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ দাও। বাদ দিলে চলবে কি করে স্যার? কম্পিউটার চলে এসেছে, এখন তার আপনি লম্বা লম্বা যোগ বিয়োগ করতে পারবেন না, ব্যালেন্স শিট তৈরি করতে হবে কম্পিউটারে। আমি পারবো না, যারা পারবে তারা করবে, চাকরি ছেড়ে দেব। কি যে স্যার বলেন, চাকরি ছেড়ে দেবেন মানে? চাকরি ছাড়লে খাবেন কি? আপনি মোটেই ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়েই ছাড়বো, আমার সাংঘাতিক জেদ। চা খেতে খেতে শওকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্পও করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্প জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডেটা ভুল করে ইংরেজি করে ফেলেছিলেন, প্রায় মাথা খারাপ হবার মতো জোগাড়। সেই ডাটা কিভাবে উদ্ধার হলো তার গল্প সে এমনভাবে করলো যেন এটা এক লোমহর্ষক গল্প। বুঝলেন স্যার, 2টা প্রোগ্রাম আছে যা দিয়ে ট্রেস ক্যানে ফেলে দেওয়া ডাটা উদ্ধার করা যায়। একটা প্রোগ্রামের নাম নর্টন ইউটিলিজিট, আরেকটার নাম কমপ্লিট আনডিলিট। খুবই চমৎকার প্রোগ্রাম। শওকত সাহেব কিছুই বুঝলেন না, তবু মাথা নাড়লেন যেন বুঝতে পেরেছেন। চা শেষ হবার পর সাজিদুল করিম বলল, স্যার আসুন বিসমিল্লাহ বলে লেগে পড়ি। আজ থাক, আজ আর ভালো লাগছে না। জিএম স্যার সাহেব শুনলে রাগ করবেন। রাগ করলে করবে, কি আর করা, আমাকে দিয়ে কম্পিউটার হবে না। শুধু শুধু তুমি কষ্ট করছো। আমার কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে, আজ আপনি রেস্ট নিন, কাল আবার আমরা শুরু করব। আমি তাহলে স্যার আজ যাই। একটা জিনিস দেখো তো, এই যে আয়নাটা, জিনিসটা একটু ভালো করে দেখো তো। এটা কি দেখলে? হ্যাঁ, একটা আয়না দেখলাম। কি দেখলে বলো তো? পুরনো একটা আয়না দেখলাম, পাড়া নষ্ট হয়ে গেছে। আর তো কিছু দেখলাম না। আর কিছু কি দেখার আছে? না, আমার শখের একটা আয়না। সাজিদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। আয়নাটা বের করলেন। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে। মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে। শওকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা? ভালো। তোমার মুখটা এমন শুকনা লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন? একা একা থাকি তো এই জন্য। মাঝে মাঝে আবার ভয় ভয় লাগে। কিসের ভয়? জানি না। এটা কি আপনার অফিস? হ্যাঁ। আপনার টেবিলের উপর কি বাক্সের মতো? এটা হচ্ছে একটা কম্পিউটার। কম্পিউটার কি? একটা যন্ত্র, হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো না চিত্রলেখা, তোমার বাবা মা আছেন? জানি না তো। তুমি আজ কিছু খেয়েছো? না। তোমার খিদে লেগেছে? তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই? না। জায়গাটা কেমন? জায়গাটা কেমন আমি জানি না, খুব শীত। শওকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে। পাতলা সুতির জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না। এই শীতার্ত ক্ষুধার্ত মেয়েটার জন্যে তিনি কী বা করতে পারেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। তার নিজেরও খিদে লেগেছে। বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার এনেছেন। কোন উপায় কি আছে মেয়েটাকে খাবার দেওয়ার? আরে কি আশ্চর্য, তিনি এসব ভাবছেন কি? আয়না যা দেখছেন সেটা মনের ভুল ছাড়া আর কিছুই না। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আসলে আয়নাটা তার দেখাই উচিত না। তিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অফিস ক্যান্টিনে খেতে গেলেন, কিন্তু খেতে পারলেন না। বারবার মেয়েটার শুকনো মুখ মনে পড়তে লাগলো। তিনি হাত ধুয়ে উঠে পড়লেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফেরেন। আজ একটু ঘুরলেন। সোহরাওয়ার্দী উদ্যানের বেঞ্চিতে বসে রইলেন। তার ভালোই লাগলো। ফুরফুরে বাতাস দিচ্ছে, চারদিকে গাছপালা, কেমন শান্তি শান্তি ভাব। দুপুরে কিছু খাননি বলে খিদেটা এখন জানান দিচ্ছে। বাদামওয়ালা বুট বাদাম বিক্রি করছে। 1 ছটাক বাদাম কিনে ফেলবেন নাকি? কত দাম 1 ছটাক বাদামের? তিনি হাত উঁচিয়ে বাদামওয়ালাকে ডাকলেন। তারপরেই মনে হলো বাচ্চা একটা মেয়ে না খেয়ে আছে, তার মনটাই খারাপ হয়ে গেল। বাদাম না কিনেই তিনি বাসার দিকে রওনা হলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেওয়া হলো। তিতা পেঁপের টুকরা, মিয়ান্না মুড়ি। মনে হয় অনেকগুলি তিতা পেঁপে কেনা আছে এবং টিন ভর্তি মিয়ান্না মুড়ি আছে। এগুলি শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে।
ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে। অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারে গামা করছে। ইরার গলাও পাওয়া যাচ্ছে। ইরা কি গান শিখছে নাকি? মনোয়ারা চায়ের কাপ নিয়ে শওকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন, ইরার জন্য গানের মাস্টার রেখে দিলাম, সপ্তাহে 2 দিন আসবে। 1500 টাকা সে নেয়, বলে কয়ে 1000 করেছি। তবলচিকে দিতে হলে 300। মেয়ের এত শখ, তোমাকে বলে তো কিছু হবে না। কার কি শখ কি ইচ্ছা তুমি কিছুই জানো না, যা করার আমাকেই করতে হবে। শওকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। 1000 যোগ 300, 1300। বাড়তি 1300 টাকা কোত্থেকে আসবে? সামনের মাস থেকে বেতন কমে যাবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিলেন। সামনের মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। উপায় কি হবে? তিনি কম্পিউটারও শিখতে পারছেন না। সত্যি সত্যি যদি এ বসে চাকরি চলে যায় তখন? সোমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে যাচ্ছে, তার 1000 টাকা দরকার। তোমাকে আগে ভাগে বলে রাখলাম। কি কথা বলছো না কেন? কিছু বললে না? তোমার সঙ্গে বসে যে দুটো কথা বলবো সে উপায় তো নেই, মুখ সেলাই করে বসে থাকবে। আশ্চর্য এক মানুষের সঙ্গে জীবন কাটালাম। শওকত সাহেব একা বসে আছেন। রাতে ভাত খাবার ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে দুটো কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললে হয়, দেখে ফেললে সমস্যা হবে। কেমন আছো চিত্রলেখা? জি ভালো আছি। কে গান গায়? আমার বড় মেয়ে। ইরা? হ্যাঁ ইরা। তোমার দেখি নাম মনে আছে? মনে থাকবে না কেন, আমার সবার নামই মনে আছে। ইরা, সোমা, কল্পনা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। কি হয়েছে? কিছু হয়নি রে মা। শওকত সাহেবের গলা ধরে এলো। দিনের পর দিন তার মন খারাপ থাকে। কেউ জানতে চায় না তার মন খারাপ কেন। আয়নার ভেতরের এই মেয়ে জানতে চাচ্ছে। তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, তুমি কি গান জানো? জি না। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে খিদে লেগেছে, কিছু কি খেয়েছো? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসল। মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আপনি কি যে বলেন, খাবো কি করে? আমাদের এখানে কি কোনো খাবার আছে? খাবার নেই? না, এটা একটা অদ্ভুত জায়গা। শুধু আমি একা থাকি, কথা বলারও কেউ নেই, শুধু আপনার সঙ্গেই কথা বলি। মেয়েটা আগের মতো 2 হাত বুকের উপর রেখে থরথর করে কাঁপছে। শীত লাগছে মা? হ্যাঁ, এখানে খুব শীত। যখন বাতাস দেয় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটাই ফ্রক। দুঃখে শওকত সাহেবের চোখে প্রায় পানি এসে গেল। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়ালেন। শীতল গলায় বললেন, আয়না হাতে বারান্দায় বসে আছো কেন? কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিলেও তো হয়। সব বাবারাই ছেলেমেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়, একমাত্র তোমাকে দেখলাম অফিস থেকে এসে বটগাছের মতো বসে থাকো। বাবার কিছু দায়িত্ব তো পালন করবে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখার জন্য উঠে দাঁড়ালেন। সাজিদুল করিম অসাধ্য সাধন করেছে, শওকত সাহেবকে কম্পিউটার শিখিয়ে ফেলেছে। কি স্যার, বলিনি আপনাকে শিখিয়ে ছাড়ব? শওকত সাহেব হাসলেন। তার নিজের এখনও বিশ্বাস হচ্ছে না তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। আর কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি আপনার জন্য আরেকটা কাজ করেছি, প্রতিটি স্টেপ কাগজে লিখে এনেছি। কোনো সমস্যা হলে কাগজটা দেখবেন, দেখবেন সব পানির মতো পরিষ্কার। থ্যাংক ইউ। আর স্যার, আমার ঠিকানাটা কাগজে লিখে গেলাম, কোনো ঝামেলা মনে করলে আমার বাসায় চলে আসবেন। আচ্ছা বাবা, তুমি অনেক কষ্ট করেছো। আপনার অবস্থা দেখে আমার স্যার মনটা খারাপ হয়েছিল। রাতে দেখি ঘুমই আসে না, তখন একের পর এক স্টেপগুলি কাগজে লিখলাম। সারা রাত চিন্তা করলাম কিভাবে বোঝালে আপনি বুঝবেন। শওকত সাহেবের চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি ভেবে পেলেন না এরকম অসাধারণ ছেলে পৃথিবীতে এত কম জন্মায় কেন। স্যার আমি যাই, জিএম সাহেবকে বলে যাচ্ছি আপনি সব শিখে ফেলেছেন, আর কোনো সমস্যা নেই। আরেকটা কথা স্যার, কম্পিউটারকে ভয় পাবেন না, তাকে ভয় পাওয়ার কিছু নেই। কম্পিউটার হচ্ছে সামান্য একটা যন্ত্র, এর বেশি কিছুই না। শওকত সাহেবের চোখে এবার সত্যি সত্যি পানি চলে এলো। ছেলেটা যেন চোখের পানি দেখতে না পায় সেজন্য অন্যদিকে তাকিয়ে রইলেন। মনে মনে ঠিক করলেন আজ অফিস থেকে ফেরার পথে ছেলেটার জন্য একটা উপহার কিনবেন। দামি কিছু না, সেই সামর্থ্য তার নেই, তবু কিছু কিনে তার বাসায় গিয়ে তাকে দিয়ে আসবেন, একটা কলম বা এই জাতীয় কিছু। শুধুই টাকার মধ্যে কলম না পাওয়া গেলে সুন্দর কিছু গোলাপ, তার সঙ্গে 500 টাকা আছে, টেবিলের ড্রয়ারে খামের ভেতর রাখা।
শওকত সাহেব 175 টাকা দিয়ে একটা ওয়াটারম্যান কলম কিনলেন। তারপর কোনো কিছু না ভেবেই চিত্রলেখার জন্যে একটা সোয়েটার কিনে ফেললেন। গরমের সময় বলেই ভালো ভালো সোয়েটার সস্তায় বিক্রি হচ্ছিল। সোয়েটার কিনতে 340 টাকা খরচ হয়ে গেল। সাদা জমিনের উপর নীল ফুল আঁকা, সিনথেটিক উল। দোকানদার বলল সিনথেটিক হলেও আসল উলের। শুধু সোয়েটার গায়ে দিয়ে তুন্দ্রা অঞ্চলে বরফের চায়ের উপর শুয়ে থাকা যায়। শওকত সাহেব জানেন সোয়েটার কেনাটা তার জন্য খুবই বোকামি হয়েছে। চিত্রলেখাকে এই সোয়েটার তিনি কখনো দিতে পারবেন না, কারণ চিত্রলেখা বলে কেউ নেই। পুরো ব্যাপারটা তার মাথার অসুস্থ কোনো কল্পনা। সংসারের দুঃখধান্ধায় তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে বলে এইসব হাবিজাবি দেখছেন। তারপরও মনে হলো মেয়েটা দেখবে, জিনিসটা তার জন্য কেনা হয়েছে, বেচারি খুশি হবে। সাজিদুল করিমকে তিনি বাসায় পেলেন না। দরজা তালা বন্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি কলমটা ঢুকিয়ে দিলেন। তার মনে হলো ভালোই হয়েছে। সাজিদুল করিম জানল না উপহার কে দিয়েছে। মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার পেতে। শওকত সাহেব গভীর আনন্দ নিয়ে বাসায় ফিরলেন। আজকের পেঁপে খেতে আগের মতো তিতা লাগলো না। চাটাও খেতে ভালো হয়েছে। তিনি মনোয়ারাকে আরেক কাপ চা দিতে বলে ড্রয়ার থেকে আয়না বের করতে গেলেন। আয়না পাওয়া গেল না। ড্রয়ারে নেই, টেবিলের ওপরে নেই, বাথরুমে নেই, বারান্দায় নেই। তিনি পাগলের মতো আয়না খুঁজছেন। মেয়েরা কি কেউ নিয়েছে? তিনি মেয়েদের ঘরে ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করতে শুরু করলেন। বাবা, তুমি কি খুঁজছো? আয়নাটা খুঁজছি। আমার একটা হাত আয়না ছিল না, ওই আয়নাটা। ওই আয়না তুমি কোথাও খুঁজে পাবে না। মা তোমার জন্য নতুন আয়না কিনেছে, ওটা ফেলে দিয়েছে। এইসব কি বলছিস? কোথায় ফেলেছে? পুরনো একটা আয়না ফেলে দিয়েছে। তুমি এরকম করেছো কেন বাবা? শওকত সাহেব বিড়বিড় করে কি যেন বললেন। কিছু বোঝা গেল না। এরা ভয় পেয়ে তার মাকে ডাকল। মনোয়ার এসে দেখেন শওকত সাহেব খুব ঘামছেন। তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। তিনি খরা গলায় বললেন, মনোয়ারা, আয়না কোথায় ফেলেছ? রাত 11টা বাজে। শওকত সাহেব বাসার পাশে ডাস্টবিন হাতড়াচ্ছেন। তার সারা গায়ে নোংরা লেগে আছে। তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দুহাতে ময়লা ঘেটে যাচ্ছেন। একটু দূরে তার স্ত্রী ও 3 কন্যা দাঁড়িয়ে, তাদের চোখে রাজ্যের বিস্ময়। বড় মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তোমার কি হয়েছে বাবা? চিত্রলেখাকে খুঁজছি রে মা, চিত্রলেখা। চিত্রলেখা কে? আমি জানি না কে। শওকত সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর তিনি কাঁপা কাঁপা গলায় চিত্রলেখাকে ডাকছেন।